আসসালামু আলাইকুম। সালাম দিতেছ অনেকে, বলতেছো সাউন্ড শোনা যাচ্ছে না, ক্লাস শুরু হয় নাই এজন্য সাউন্ড শোনা যাচ্ছে না। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কেউ কোশ্চেন আনসার বক্সে টপিকের বাইরে কোনো কিছু লিখবা না। বই পাও নাই, পিডিএফ পাও নাই, সালাম কোচিং কোড দেখা যায় কিনা, এই টাইপের কোনো সিলি কোশ্চেন কোশ্চেন আনসার বক্সে করবা না, ঠিক আছে? আমার বলতেছি কোশ্চেন আনসার বক্সে আজকের টপিক ছাড়া অন্য কোনো কথা, অন্য কোনো কোশ্চেন লিখবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে আছে, অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের ক্লাস শুরু হবে। স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এবার ইনশাল্লাহ শুরু করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের লেকচার টপিক হচ্ছে সি টু লেকচারে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটি রয়েছে। সাথে রয়েছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটির ফার্স্ট হাফ বলতে রাসায়নিক বন্ধনের আগ পর্যন্ত, মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম পর্যন্ত। গত ক্লাসে তোমরা মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এই চ্যাপ্টারটার এসপিডিএফ ব্লকের ধর্ম বৈশিষ্ট্য পর্যন্ত পড়েছিলেন। আজকে তারপর থেকে শুরু হবে এবং ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পর্যন্ত আমরা পড়ব আজকে। এবং তোমাদের আজকের টপিকের উপরে যে প্রশ্ন থাকবে সেটা তোমরা কোয়েশ্চেন অ্যান্সার বক্সে করবা। আর আমি যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করব বা আমার সাথে আমার কোনো প্রশ্নের উত্তরে দেওয়ার সময় তোমরা চ্যাট বক্সে প্রশ্ন করবা। আর এরপরও ক্লাসের শেষে, ক্লাসের পুরো সময়ের পরেও যদি তোমার প্রশ্নের অ্যান্সার না দেওয়া হয় বা তোমার কোনো প্রশ্ন থাকে, তাহলে আজকে ক্লাসের পরে যে প্রবলেম বক্স দেওয়া হবে ফেসবুক গ্রুপে, সেখানে তুমি কমেন্ট করবা, সেখানে আমরা অ্যান্সার দিয়ে দিব। ক্লাসের পিডিএফ টেলিগ্রামের চ্যানেলে দেওয়া আছে, বইয়ের দাগানো বই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ফেসবুক গ্রুপে দেওয়া আছে, সেগুলো তোমরা জানো। আশা করি এটা নিয়ে অসুবিধা হবে না। আর কখনো কথা বুঝতে না পারলে জানাবা চ্যাটের মধ্যে, আশা করি
জানা যাবে। নাজিম ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন ঠিক মতন? জি ভাই, আপনার সাউন্ড ক্লিয়ার আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই, আমি প্যানেলিস্ট থেকে একটু কথা বলতে যাচ্ছি আর কি। অলরেডি পোলাপাইন হচ্ছে অনেক কোশ্চেন করে ফেলছে, যে কোশ্চেন গুলো হচ্ছে একবারে মানে অবান্তর কোশ্চেন। আমরা আশা করব স্টুডেন্টের পক্ষ থেকে তোমরা যারা এরকম কোশ্চেন করতেছো, এই কোশ্চেন গুলো মানে কোশ্চেন অ্যান্সারে করবা না, একবারে টপিকস রিলেটেড তোমরা কোশ্চেন করলে আমরা খুব খুশি হব, নাহলে তোমাদের কোশ্চেন গুলোকে আমরা ডিসমিস করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বারবার বলার পরও যদি এরা না শুধরায় ভাই, আপনি একটু কষ্ট করে কি বলে স্ক্রিনশটটা রাখেন, এদের সরাসরি রিমুভ করে দিবেন আপনি। ক্লাসের শুরু থেকে প্রথম থেকে বলা হইতেছে, এবং প্রতি ক্লাসে তোমাদেরকে বলা হয় যে তোমরা অবান্তর কোনো কোশ্চেন করবা না, ইরিলিভেন্ট কোনো কোশ্চেন করবা না। এটা তোমাদের যেমন আমাদের যেমন সমস্যা, এবং যারা এই কোশ্চেন গুলা করো তোমরা প্রবলেম সলভের উদ্দেশ্যে, তাদের জন্য এই জিনিসটা সমস্যা। তোমরা মাঝে মাঝে শাখায় ফোন দিয়ে জিজ্ঞেস করো যে ভাই আমি কোশ্চেন করি কোশ্চেন আনসার বক্সে, কিন্তু আমি কোনো কোশ্চেন পাই না। অথচ এই তোমাদের কিছু স্টুডেন্টের কারণে এই জিনিসগুলো হইতেছে। সো আমরা স্ট্রিক্টলি বলতেছি তোমাকে, যদি এই জিনিসটা না শুধরাও, তোমাদেরকে সরাসরি কোশ্চেন আনসার বক্সে যারা যারা লিখতেছো সবাইকে দেখা যেতেছে কে কি লিখতেছো, সরাসরি রিমুভ করা হবে। ভাই সরি ভাই, আপনি শুরু করে দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করি। তো আজকে আমাদের টপিক ছিল পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা বুঝি যে ধর্মগুলো কিছু সময় পর পর আবার ফিরে আসতেছে। আমরা যখন পরের সারণী পড়তে যাব, আমরা দেখব কোন একটা ধর্মটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, একটু পরে সেটা আবার আগের জায়গায় ফিরে আসতেছে। এরকম আমরা বেশ কিছু ধর্ম পাই। সে ধর্মগুলো কি কি? একটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আমরা পাই পরমাণুর আকার, আমরা পাই যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ধাতব ধর্ম। সবগুলো আমাদের পরিচিত। আজকে আমরা দেখব এই যে এই ধর্মগুলা কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে পর্যায়ে উপর থেকে নিচে বাম থেকে ডানে তারা চেঞ্জ হয়, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। কোন এক্সেপশন আছে কিনা সেটা আমরা জানবো ইনশাল্লাহ। তো তাহলে চলো আমরা শুরু করি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিয়ে। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে তোমরা বুঝছো। আমরা সরাসরি টপিকে চলে আসি। দেখো এখানে একটা গ্রুপ দেওয়া আছে, এস ব্লকের গ্রুপ 1 এবং গ্রুপ 2। তোমরা সবাই জানো যে গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে আমরা যখন বা যে কোনো গ্রুপে আমরা যখন উপর থেকে নিচে নামি, তখন কি হয়? পরমাণুর আকার বেড়ে যায়, তাই না? আকারটা বেড়ে যায়। তো আকার যদি বাড়ে তাহলে আকর্ষণ কি হবে তোমরা একটু বলো তো। আকার যদি বাড়ে তাহলে আকর্ষণ কি কমবে নাকি বেড়ে যাবে? সাদিয়া বলছো কমবে, তানজিম বলছো কমবে। হ্যাঁ, স্বাভাবিক সেটা। আকার যদি বেড়ে যায় তাহলে আমাদের আকর্ষণটা কমে যাবে। তো আকর্ষণ যদি কমে যায় তাহলে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক ক্ষেত্রে আমরা কি পাবো? অল্প তাপমাত্রায় মৌলটা গলনাঙ্কে পৌঁছে যাবে, অল্প তাপমাত্রায় মৌলটা স্ফুটনাঙ্কে পৌঁছে যাবে। তাহলে আমরা কি জানলাম? যদি আমাদের উপর থেকে নিচে আসি আমরা, তাহলে আকার বেড়ে যায় পরমাণুর, তখন কি হবে? বন্ধনের আকর্ষণ কমে যায়, আর তখন আমরা কি পাই? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস হতে দেখি। ঠিক আছে, এটা পর্যায়ভিত্তিক সম্পর্ক গেল। এবার আমরা একটু দেখি সরি, এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক গেল। তাহলে দেখি পর্যায় ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে কি হবে। পর্যায়ে আমরা জানি বাম থেকে ডানে গেলে আমার আকার কমতেছে। কারণটা কি? কারণ তোমার ইলেকট্রনের কক্ষপথ সেম থাকতেছে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে, ওদিকে নিউক্লিয়াসের মধ্যেও প্রোটনের সংখ্যা বাড়তেছে। তো দিন শেষে আকর্ষণটা বেড়ে যাচ্ছে, বাম থেকে ডানে গেলে আকর্ষণ বেড়ে যাচ্ছে, আকার ছোট হচ্ছে। স্বাভাবিকভাবে বাম থেকে ডানে গলনাঙ্ক খুব বেশি হওয়া উচিত, এটা হচ্ছে স্বাভাবিক, বেশি হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকে। চলো আমরা এক্সেপশনটা পড়ে নিই। একটা এক্সেপশন হচ্ছে সিলিকন একটা এক্সেপশন। কেন এক্সেপশন? কারণটা হচ্ছে সিলিকন ক্লাসে অতি বৃহৎ অণু থাকে। আমরা জানি সিলিকন কিভাবে থাকে। সিলিকন আরেকটা সিলিকনের সাথে যুক্ত থাকে, সিলিকন একটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে, সে আরেকটা সিলিকনের সাথে, সে আরো 4টা অক্সিজেনের সাথে। এভাবে তারা বড় একটা দৈত্যাকার অণু তৈরি করে থাকে। দৈত্যাকার অণু তৈরি করার কারণে দেখা যায় যে তাদের সাইজটা অনেক বড় হয়েছে, সেটা ভাঙতে হলে অনেক বেশি তাপ দেওয়া প্রয়োজন হয়। এই জন্য সিলিকনের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তার পর্যায়ে যে ধর্মটা সেটা মেনে চলে না, সেটা অনেক বেশি থাকে। আবার মনে করো ফসফরাস, সালফার এবং ক্লোরিন, এদের ক্ষেত্রে একটু হিসাব করি আমরা। ফসফরাস, সালফার এবং ক্লোরিন, কথা ছিল কি বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে, তাহলে ফসফরাসের যা তার চেয়ে সালফারের বেশি হওয়া উচিত, তার চেয়ে ক্লোরিনের বেশি হওয়া উচিত, বা এদের থেকে অ্যালুমিনিয়ামের কম হওয়া উচিত, তাই না? এরকম হওয়ার কথা ছিল, বা সিলিকন এদের চেয়ে কম হওয়া উচিত। কিন্তু
অ্যাকচুয়ালি এরকম হয় না। কেন হয় না? কারণ ফসফরাস, তুমি জানো ফসফরাস কি হিসেবে থাকে? P4 হিসেবে প্রকৃতি থাকে। সিলিকন কি? S8 হিসেবে থাকে। ওদের মধ্যে আসলে গলনাঙ্ক বা আসলে ভাঙতে হয় না, বরং ওদের মধ্যে একটা ভ্যান্ডারওয়ালস বল থাকে। কি থাকে? ভ্যান্ডারওয়ালস বল থাকে। সেই ভ্যান্ডারওয়ালস বলটা ভাঙলেই হয়ে যায়। ভ্যান্ডারওয়ালস হচ্ছে খুবই দুর্বল একটা বন্ধন। এই দুর্বল বন্ধন ভাঙলেই হয়ে যায় বলে এদের ক্ষেত্রে এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক মানটা অনেক কম থাকে। তাহলে কি বললাম? উপর থেকে নিচে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে, বাম থেকে ডানে সেটা বাড়ে। তবে সিলিকনের ক্ষেত্রে তার বৈশিষ্ট্যের কারণে অনেক বেশি বেড়ে যায়। আবার ফসফরাস, সালফার এদের ক্ষেত্রে এই গলনাঙ্ক স্থানটা অনেক বেশি কমে যায়। কেন কমে যায়? তাদের মধ্যে ভ্যান্ডারওয়ালস বল থাকার কারণে, দুর্বল বল থাকার কারণে সেটা সহজে ভেঙে যায়। আচ্ছা, এটা আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক গেল। তাহলে আমরা কি বললাম? ফসফরাস, সালফার, ক্লোরিন এদের মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল থাকে, তখন এদেরকে অল্প তাপমাত্রা দিলে এরা ভেঙে যেতে পারে। আচ্ছা, এবার আমরা আসি পরমাণুর আকার। পরমাণুর আকার আমরা পড়ি কিছু ব্যাসার্ধ দিয়ে। আমরা জানি সমযোজী ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ আছে এবং ধাতব ব্যাসার্ধ আছে। তো সমযোজী ব্যাসার্ধ মানে কি? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটা মৌল, তাদের যে নিউক্লিয়াস, তাদের যে দূরত্ব, সেই দূরত্বের অর্ধেককে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ। আর ধাতব ব্যাসার্ধ কাকে বলি? ধাতুর কেলাসে, আমরা জানি ধাতুর কেলাসে ইলেকট্রনগুলো কিন্তু চলাচল করতে পারে, তারা তড়িৎ পরিবহন করতে পারে, চলাচল করতে পারে। তো ধাতব ব্যাসার্ধ হচ্ছে ধাতুর কেলাসে পরস্পর দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব তার অর্ধেক হচ্ছে ধাতব ব্যাসার্ধ। তো সেক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে তার যে ব্যাসার্ধটা মৌলের সমযোজী ব্যাসার্ধের চেয়ে কিছুটা বেশি হয়। সেটা কত বেশি হয়? সেটা হচ্ছে 10 থেকে 20% বেশি হয়। এটা আমাদের মনে রাখতে হবে, এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে ধাতব ব্যাসার্ধ সাধারণত সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা 10 থেকে 20% বেশি হয়। ঠিক আছে, এবার আমরা চলি 3 নাম্বার পয়েন্টে, সেটা হচ্ছে পরমাণুর যোজ্যতা। আমরা জানি যোজ্যতা মানে কি? কোন একটা মৌল আর কতটা মৌলের সাথে যুক্ত হতে পারতেছে, সেটাকে আমরা বলি তার যোজনী বা যোজ্যতা। তো এই যোজনী বা যোজ্যতা যাচ করা হয় অন্য একটা প্যারামিটার দিয়ে, অন্য একটা মৌলের সাপেক্ষে। যেমন মনে করো আমরা লিখলাম যে, সাপোজ আমরা লিখলাম মনে করো এমজিও। তো এমজিও লিখলে আমরা দেখতেছি যে এমজির সাথে ও এর দুইটা বন্ধন হয়েছে, তাই না? আবার মনে আমি লিখলাম Na2O, তাহলে আমরা এখানে দেখছি যে দুইটা Na একটা ও এর সাথে যুক্ত হয়েছে। তো তখন আমরা কি বলি? তখন আমরা বলি যে এই সোডিয়াম একটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, তাই ওর যোজনী হচ্ছে 1। এই যে ম্যাগনেসিয়াম ও একাই দুইটা হাত বা দুইটা বন্ধন তৈরি করতে পারে অক্সিজেনের সাথে, তাই ওর যোজনী হচ্ছে 2। এভাবে আমরা যখন কোনো একটা মৌলের সাপেক্ষে যোজনী নির্ধারণ করি, তখন এই ব্যাপারটাকে বলা হয় অক্সিজেন যোজ্যতা। কি বললাম? কোনো মৌলের অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা বলি তার অক্সিজেন যোজ্যতা। এটা যে সবসময় অক্সিজেন দিয়ে হতে হবে তা না, এটা হাইড্রোজেন দিয়েও হতে পারে, তখন তাকে আমরা হাইড্রোজেন যোজ্যতা বলি। যেমন মনে করো সোডিয়াম হাইড্রাইড, এই যে NaH, এই ক্ষেত্রে আমরা বলবো সোডিয়ামটা একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই ওর যোজনী হচ্ছে 1। আবার মনে করো সিলিকন H4, এক্ষেত্রে সিলিকনটা 4টা হাইড্রোজেন যুক্ত হতে পারছে, তাই আমরা বলবো সিলিকনের যোজনী হচ্ছে 4। এভাবে আমরা কখনো কখনো অক্সিজেনের সাথে তুলনা করে যোজনী নির্ধারণ করি, আবার কখনো কখনো চাইলে হাইড্রোজেনের সাথে তুলনা করে আমরা যোজনী নির্ধারণ করতে পারি। তো এটা কিভাবে চেঞ্জ হয়? আমরা জানি গ্রুপে তো কখনো যোজনী চেঞ্জ হবে না, তাই না? গ্রুপে তো যোজনী চেঞ্জ থাকে। তো পর্যায়ে দেখা যায় যে সেটা শুরু থেকে বাড়ে, তারপর আস্তে আস্তে আবার কমতে থাকে, কারণ দিন শেষে আমাদের অক্টেট পূর্ণ করতে হয়। তো এই আর কি, তো যোজনীটা এভাবে চেঞ্জ হতে থাকে। আমার চলে পরের টপিকে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন একটু খেয়াল করো, আয়নীকরণ শক্তি কাকে বলে? তোমরা জানো আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় বিচ্ছিন্ন একমোল পরমাণু। কি বললাম? গ্যাসীয় বিচ্ছিন্ন একমোল পরমাণু থেকে আমি যদি একমোল ইলেকট্রনকে বের করে ফেলি, গ্যাসীয় বিচ্ছিন্ন একমোল পরমাণু থেকে আমি যদি একমোল ইলেকট্রনকে বের করে ফেলি, সেটা করার জন্য আমার যে পরিমাণ তাপটা দেয়া লাগবে, যে পরিমাণ তাপ আমার দিতে হবে, সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। তার মানে তাপটা আমি দিচ্ছি, তার মানে এটা একটা তাপহারী বিক্রিয়া, এটা একটা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে কি বললাম? গ্যাসীয় বিচ্ছিন্ন একমোল পরমাণু থেকে আমি একমোল ইলেকট্রনকে বের করে ফেলবো, তার জন্য আমি যে এনার্জিটা খরচ করতেছি সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখবো একটু।
নাজিম ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন স্পষ্ট? নাজিম ভাই? হ্যাঁ ভাই, ক্লিয়ার আছে। আপনি আপনি কনফিউশন যখন থাকবেন স্টুডেন্টদের ব্যাপারে, তখন ওদের কাছ থেকে রেসপন্স নিলে বুঝতে পারবেন। দেখেন এই যে আচ্ছা সবাই ঠিক বলতেছে আছে, কিন্তু শুনতে পাচ্ছে ওরা। আচ্ছা ঠিক আছে। অনেকে শুনতে পাচ্ছে না বলতে আসলে তাদের নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো হচ্ছে। যাই হোক আমরা পড়ায় ফিরে আসি। দেখো, আয়নীকরণ শক্তি নিয়ে আমরা কথা বলতেছি। আয়নীকরণ গ্রুপ শক্তির ক্ষেত্রে চিন্তা করো, যখন আমরা গ্রুপে উপর থেকে নিচে নামবো, গ্রুপে আমরা উপর থেকে নিচে নামবো, তাহলে কি হয়? আমার আকারটা বেড়ে যায়। তো আকার যদি বেড়ে যায় তাহলে তোমরা বলো, আকার যদি বেড়ে যায় তাহলে আমার আয়নীকরণ শক্তি কেমন হওয়া উচিত? বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? সুরাইয়া আক্তার শেফা বলছো কমবে, ফাইন। সাদিয়া প্রান্তি কমবে, ধন্যবাদ। রফিক বললা কমবে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, শাকিল কমবে। হ্যাঁ, তার মানে যখন আমরা উপর থেকে নিচে নামবো আমার আকারটা বেড়ে যাবে। যদি আকার বেড়ে যায় তাহলে আমি সহজে ইলেকট্রনটা বের করতে পারবো, তাই না? তাই দিন শেষে আয়নীকরণ শক্তিটা হ্রাস পেয়ে, ঠিক আছে। তো এবার আসো আমরা আসি পর্যায়ে। তাহলে কি হবে পর্যায়ে চিন্তা করো। পর্যায়ে তাহলে আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে আমাদের উপশক্তি স্তর বেড়ে যায়। উপশক্তি স্তর আমাদের বেড়ে যায়। উপশক্তি স্তর বেড়ে গেলে আমাদের তো আকর্ষণটা বেড়ে যাবে। আকর্ষণ বেড়ে গেলে আমার খরচ করতে হবে ইলেকট্রন করার জন্য। তাই তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো সেটা বাম থেকে ডানে বৃদ্ধি পায়। আচ্ছা ঠিক আছে, এগুলো গেল। এগুলো হচ্ছে স্বাভাবিক যে উপর থেকে নিচে কমে, বাম থেকে ডানে গেলে বাড়ে। এখন আমাদের কিছু অস্বাভাবিক দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পারি। আমরা জানি অর্ধপূর্ণ অরবিটাল এবং পূর্ণ অরবিটাল এরা হচ্ছে সুস্থিত বিন্যাস। এরা কি সুস্থিত বিন্যাস? এদেরকে আমরা যদি কিছু করতে চাই তখন অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয়, তাই না? এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এগুলোর কারণে কিছু কিছু মৌলের ক্ষেত্রে মানে চেঞ্জ হচ্ছে। যেমন তুমি এখানে খেয়াল করো, বেরিলিয়াম আছে, বোরন আছে। তো আমরা বললাম বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বাড়ে, সেই হিসেবে বোরনেরটা বেশি হওয়া উচিত, বেরিলিয়ামেরটা কম হওয়া উচিত, তাই না? কিন্তু আমরা যদি দেখি যে আসলে কত, দেখবো যে আমরা বেরিলিয়ামেরটা হচ্ছে 899 কিলোজুল পার মোল, কিন্তু বোরনেরটা হচ্ছে 800 কিলোজুল পার মোল। দেখো, এটা হয়ে গেছে কম, এটা হয়ে গেছে বেশি, যেটা স্বাভাবিক না। তো কেন না? এই কেন না এটা যদি আমরা দেখতে চাই আমাদের কি করতে হবে? ইলেকট্রন বিন্যাসটা একটু দেখতে হবে। দেখো, আমরা যদি বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে কি পাবো? সেখানে 1s2 2s2 1s2 2s 1s2 মানে কি? 1s2 মানে এটা, 2s2 মানে এটা। তার মানে পুরোপুরি সে সম্পূর্ণ পূর্ণ অরবিটাল অবস্থায় আছে। এখন একে যদি আমি একটা ইলেকট্রন ভাঙতে চাই, একটা ইলেকট্রন যদি বের করতে চাই, অনেক শক্তি আমার প্রয়োগ করা লাগবে। অথচ তুমি বোরনটা দেখো, 1s2 2s2 2p1, তুমি সহজেই 2p1টাকে বের করে দিতে পারবে অল্প তাপ প্রয়োগ করেই। যে কারণে বোরনেরটা হয়ে গেছে কম, বেরিলিয়ামেরটা হয়ে গেছে বেশি। তাহলে এটা একটা আনকমন ব্যাপার, তাই না? এটার মতো আরো কি আছে? আরো আছে নাইট্রোজেন এবং অক্সিজেন। সেম কাহিনী এখানেও সেম, যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা পাই 1402 কিলোজুল পার মোল, অক্সিজেন পাই 1314। অথচ হওয়ার কথা ছিল অক্সিজেনের বেশি। আমরা যখন ইলেকট্রন বিন্যাসটা দিই তখন আমরা কি পাই দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে 2px1 2py1 2pz1, প্রত্যেকটা একদম অর্ধপূর্ণ অরবিটাল গঠন করে আছে, বিশাল সুস্থিত। কিন্তু অক্সিজেন কি হয় দেখো, 2p2 2px2 2py1 2pz1। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন খুব সহজেই বের হয়ে যেতে পারবে, তাই না? এজন্য আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রেও এরকম একটা বেশ কম দেখতে পারি। ঠিক তেমনি আমাদের মনে করে যে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, ওদিকে ফসফরাস এবং সালফার, এদের ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটে। বুঝতে পারছো? আচ্ছা, তো এই হচ্ছে কথা। এটা 5 হবে আসলে, কিন্তু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 5 হবে। যাই হোক, তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে কমে, বাম থেকে ডানে বাড়ে, তবে কয়েকটাতে কিছু চেঞ্জ থাকে। কোথায় কোথায় চেঞ্জ থাকে? বেরিলিয়াম বোরন, নাইট্রোজেন অক্সিজেন, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, ফসফরাস সালফার। এগুলা মুখস্থ করতে হবে, ম্যান্ডেটরি না, বাট তুমি অ্যাটলিস্ট বেরিলিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন একটু জানতে পারো, অন্যগুলো তোমার মুখস্থ করা লাগবে না। তাহলে আমরা যদি সামারি করি, তাহলে আমরা কি পাই? আমরা যদি সামারি করি আমরা পাই যে পরমাণুর আকার বৃদ্ধিতে, আকার যদি বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। ঠিক আছে, এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক। যদি আমরা উপশক্তি স্তর দেখি তাহলে কি হয়? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এটা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। আর যেগুলো এক্সেপশনাল বললাম সেগুলো হচ্ছে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে বলি সবচেয়ে কম আয়নীকরণ শক্তি সম্পন্ন মৌল তোমরা কি বলবা বলো তো একটু চ্যাট বক্সে বলো, সবচেয়ে কম কার? মাহমুদা বলছে সিজিয়াম, তারপরে মৌ বললো সিজিয়াম, তারপর হৃদয় বলছে সিজিয়াম,
ফ্রান্সিয়াম কেউ বলবো না, বোরহান বলছে ফ্রান্সিয়াম, অনেকে বলছো, থ্যাংক ইউ তোমাদেরকে। চলো আমরা এটা বের করি, তাহলে কি হবে। আমরা কি বলছি, এটা যদি পর্যায় সারণী হয় তাহলে উপর থেকে নিচে কমে, বাম থেকে ডানে বাড়ে, তাহলে সবচেয়ে কম মানে সবচেয়ে বামে সবচেয়ে নিচে, তাহলে একদম এই বরাবর, এই বরাবর কি আছে, এই বরাবর আছে ফ্রান্সিয়াম। হওয়ার কথা ছিল ফ্রান্সিয়ামের, কিন্তু আমরা জানি কি ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তাকে তো খুঁজেই পাওয়া যায় না। তো ওকে খুঁজে পাচ্ছি না, তাহলে কি করবো, তাই ও বাদ বাদ হবে এখন সিজিয়াম, কারণ ফ্রান্সিয়ামকে খুঁজে পাওয়া যায় নাই। আর যদি বলি সবচেয়ে বেশি আয়নীয় শক্তিকার, তাহলে আসলে আমরা সবচেয়ে ডানে যে সবচেয়ে উপরে যাই, সবচেয়ে ডানে উপরে কি আছে, এই বরাবর, এই বরাবর আছে হিলিয়াম। তাহলে হিলিয়াম হচ্ছে সবচেয়ে বেশি, সিজিয়াম হচ্ছে সবচেয়ে কম, মনে থাকবে না? আলাউদ্দিন বলছে হিলিয়াম, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে সিজিয়ামের আয়নীকরণ সর্বনিম্ন এবং হিলিয়ামের হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমাদের আয়নীকরণ শক্তি শেষ, আমরা এবার চলে যাই ইলেকট্রন আসক্তিতে। আচ্ছা, ইলেকট্রন আসক্তি একটু বুঝার ব্যাপার আছে, একটু খেয়াল করো, ইলেকট্রন আসক্তি হালকা পাতলা ঝামেলা আছে। তো এই আয়নীকরণ শক্তি যতটা সহজ ছিল এটা ততটা সহজ নেই, এখানে হালকা একটু ঝামেলা আছে, আমরা একটু বুঝাচ্ছি সেই ঝামেলাটা কি। ঝামেলাটা হচ্ছে ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি বুঝি, ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে যে আমার একটা এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু আছে, আমি তার সাথে একটা ইলেকট্রন পুশ করব, তার মধ্যে ইলেকট্রন পুশ করব, এবং পুশ করার ফলে কি হবে, আমার বিক্রিয়া থেকে একটা তাপ উৎপন্ন হবে, একটা তাপ বের হবে বিক্রিয়া থেকে। তো তখন আমি কি বলবো, সেটাকে বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। কি বলবো, তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে তাপ উৎপন্ন করতে পারবো। তো ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমি যত সহজে ইলেকট্রনকে ঢুকাতে পারি তত কম তাপ উৎপন্ন হবে, যত বেশি কষ্ট করে আমি ঢুকাবো তত বেশি তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তো তার মানে এরকম ব্যাপারটা যে যখন তুমি সাপোজ তোমার আকার বাড়তেছে, আকার বাড়লে তুমি সহজে কিন্তু ইলেকট্রনকে পুশ করতে পারতেছো, যেহেতু আকারটা বড় হচ্ছে, তখন তুমি কম তাপ পাবা, তার মানে তাপ উৎপাদন কম হবে, তার মানে ইলেকট্রন শক্তি কম হবে। আমরা দেখি সামনে কি হয়, যেমন দেখো যত তুমি গ্রুপে উপর থেকে নিচে নামবা, যত গ্রুপে উপর থেকে নিচে নামবা তত কি হয়, আকারটা বাড়তে থাকে। যত আকার বাড়তে থাকে তত তুমি কম শক্তি প্রয়োগ করে ইলেকট্রনকে পুশ করতে পারবা, তত কম তাপ উৎপন্ন হবে, তাই না? তাই গ্রুপে যখন তুমি উপর থেকে নিচে নামবা তখন আমরা কি পাবো, আমরা দেখবো যে ইলেকট্রন আসক্তি কমতেছে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই রুলটা মেনটেন হইতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে এই মেকানিজমটা যে আকার বাড়লে আমার কম কষ্ট করে আমরা ইলেকট্রনকে পুশ করতে পারি, ফলে তাপ উৎপাদন কম হয়, ফলে ইলেকট্রনের শক্তি কম হয়, এই মেকানিজমটা কিছু কিছু ক্ষেত্রে খাটে না। সেটার একটা উদাহরণ কি, একটা উদাহরণ হচ্ছে 17 নম্বর গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এখানে কোন মেকানিজম খাটে, এখানে মেকানিজম হচ্ছে সর্বশেষ কক্ষপথ বা যোজ্যতার কক্ষপথে যার ঘনত্ব বেশি তার তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তিটা কম হবে। কি বললাম, যোজ্যদের স্তর যার ঘনত্ব বেশি থাকবে তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির পরিমাণটা কম হবে বা তাপ উৎপাদনটা কম হবে। তাহলে খেয়াল করো, আমাদের এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন আছে। তাহলে আমরা উপর থেকে নিচে নামলে কমে, সেই হিসেবে ধরে নিছিলাম যে মনে করো ফ্লোরিন সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এটা আমরা ধরে নিছিলাম কি হিসেবে, আগের মেকানিজম কি ছিল, যার আকার যত বেশি তার ইলেকট্রন শক্তি তত কম, এই হিসেবে আমরা ধরে নিছিলাম যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এভাবে হবে। এটুকু কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, ক্লোরিন বেশি হবে এটা আমি বুঝছি, ব্যাখ্যাটা আমি একটু বলতেছি, ব্যাখ্যাটা আমাকে বলতে দাও, তারপর তোমরা চ্যাটে বলিও যে ক্লোরিন বেশি হবে। এটা তো আমরা প্রথমে ধরে রাখছিলাম যে এরকম হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এরকম হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না সেটাই বলতেছি আমি, কেন হচ্ছে না, কারণ এই 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে বা 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে অন্য একটা মেকানিজম চলে আসছে। সেটা কি, যত ঘনত্ব বাড়বে তত আমার ইলেকট্রন আসক্তি ফল করবে, তাপ তত কম উৎপন্ন হবে। দেখা যাচ্ছে যে এই যে ফ্লোরিনটা, ওর তো তাপ সবচেয়ে বেশি উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু তার ঘনত্ব বেশি, ফ্লোরিনের ঘনত্ব বেশি, ফলে সে একটু পিছিয়ে গেছে সে চলে গেছে সেকেন্ডে, ক্লোরিন চলে আসছে ফার্স্টে, ফলে আমরা ব্রোমিন, আয়োডিন এরকম পাচ্ছি। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো যে কেন এখানে চেঞ্জটা হইলো, কেন ফ্লোরিন বেশি হতে পারলো না? আমি তারপর আরেকবার রিপিট করি পুরো ব্যাপারটা। শরীফুল বলছো আরেকবার রিপিট করতে, আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমরা।
তাহলে একটু খেয়াল করো, নর্মাল নিয়ম হচ্ছে কি বললাম, উপর থেকে যখন নিচে নামবে তখন আমার আকার বড় হচ্ছে, আকার যত বড় হবে তত আমি সহজে কম 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 শক্তি খরচ করে বা সহজে আমি ইলেকট্রনকে পুশ করতে পারবো। যত সহজে আমি ইলেকট্রনকে পুশ করতে পারবো তত কম তাপ উৎপন্ন হবে, যত কম তাপ হবে তত ইলেকট্রন আসক্তি কম হবে। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি তত কম হয়। এই কারণে যখন আমি উপর থেকে যখন নিচে নামি তখন ইলেকট্রন আসক্তি কমে যায়, তত সেটা কমে যায়। সেই হিসেবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এর ক্ষেত্রে কি হওয়ার কথা ছিল, আয়োডিনের সবচেয়ে কম, তার চেয়ে বেশি ব্রোমিন, তার চেয়ে বেশি ক্লোরিন, তার চেয়ে বেশি ফ্লোরিন। কিন্তু এদের ক্ষেত্রে আরেকটা মেকানিজম কাজ করে, সেটা কি, সেটা হচ্ছে ঘনত্ব। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে ঘনত্ব যদি এখানে কাজ করে সেটা এখানে কাজ করে না কেন, ঘনত্ব কেন সবসময় এখানে কাজ করতে হবে? ব্যাখ্যাটাও খুব সিম্পল, সেটা কি, এই যে এখানে মনে করো এই যে 13, সাপোজ এই টু এরা যে এই এই যে 4টা গ্রুপ, এই 4টা গ্রুপে যতগুলো কক্ষপথ, আমার এখানে তো ততগুলোই কক্ষপথ, তাই না? কিন্তু এখানে যতগুলো ইলেকট্রন এবং নিউট্রন, ইলেকট্রন এবং প্রোটন, এখানে তো ইলেকট্রন প্রোটন কম তার তুলনায়, তাই এখানে ঘনত্ব কম, তাই এখানে ঘনত্বের মেকানিজমটা আসতেছে না। এখানে যেহেতু ঘনত্ব বেশি তাই এখানে ঘনত্ব ম্যাক্সিমাম আসছে। ঘনত্বের মেকানিজম সে কি বলছে, ঘনত্ব মেকানিজম সে বলছে যত বেশি ঘনত্ব হবে তত কম তাপ উৎপন্ন হবে, তত কম তাপ উৎপন্ন হবে। যে কারণে সবচেয়ে বেশি যে ঘন মৌলটা সে তখন একটু কম তাপ উৎপন্ন করে সেকেন্ড অবস্থানে চলে যায়। তো আগের অবস্থা চলে আসে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটাকে আমরা সবাই বুঝতে পারছি? একটু ক্লিয়ার করো আমাকে। আচ্ছা, মান কয়টা মুখস্থ করতে হবে? ইলেকট্রন আসক্তির মান কোনটা মুখস্থ করতে হবে না, সর্বোচ্চ তুমি 17 নাম্বার গ্রুপ মুখস্থ করতে পারো। 17 নাম্বার গ্রুপ ছাড়া অন্য কোনটা তোমার লাগবে না, এগুলো আসে না। তোমার ডিউতে মাঝে মাঝে আসে, এর বেশি কখনো আসে না। আচ্ছা ঠিক আছে, তারপর রেকর্ড তো থাকবে, কারো বুঝতে অসুবিধা হলে তোমরা পরে রেকর্ডটা দেখে নিয়ে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা দ্বারা আমি কি শেষ করছিলাম, এটা আমরা শেষ করছিলাম যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। ঠিক আছে, এবার আসো মানে পর্যায়ভিত্তিক সম্পর্কতে। পর্যায় ক্ষেত্রে কি হয়, পর্যায় ক্ষেত্রে তুমি কি জানো, বাম থেকে ডানে গেলে আমার আকার ছোট হয়ে যায়, বাম থেকে ডানে কি হয়, আকার ছোট হয়। তাহলে আকার যদি ছোট হয় তাহলে আমার বেশি কষ্ট করতে হবে, তাই না? ইলেকট্রনটা প্রবেশ করতে বেশি কষ্ট করতে হবে, তাহলে বেশি তাপ উৎপন্ন হবে। তাই বাম থেকে ডানে গেলে আমাদের কি হবে, বাম থেকে ডানে গেলে তাপটা বেড়ে যায় বা তাপ উৎপাদন বেশি হয় বা ইলেকট্রন শক্তি বেড়ে যায়। এখন এখানেও কিছু এক্সেপশন আছে, সেটা কি? আচ্ছা আমরা আগে স্বাভাবিকটা দেখিনি। স্বাভাবিকটা কি? স্বাভাবিক হচ্ছে যে তোমার বাম থেকে ডানে গেলে ইলেকট্রনের আসক্তি বেড়ে যায় বা তাপ উৎপাদন বেশি হয়, এটা ছিল স্বাভাবিক। এখন কিছু আহ এখানেও কিছু তোমার ব্যতিক্রম আছে, সেগুলো কি দেখো, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন। এখানে একটা ব্যতিক্রম হচ্ছে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি, নাইট্রোজেন ইলেকট্রন আসক্তি বামের কার্বন এবং ডানের অক্সিজেন অপেক্ষা কম, তার মানে নাইট্রোজেনটা সবচেয়ে কম থাকবে। আমাদের স্বাভাবিকভাবে কি হওয়া উচিত ছিল, অক্সিজেন সবচেয়ে বেশি, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন, এরকম হওয়ার কথা ছিল, তাই না? এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় না। না হয়ে হয় কি, নাইট্রোজেনটা সবার চেয়ে কম হয়, কার্বন বা অক্সিজেনের চেয়ে কম হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন, কেন কম হয়? তাহলে আমরা এরপর একটু আগাই, আমরা ওদের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। ইলেকট্রন বিন্যাসে দেখো, কার্বন বা এই যে আমাদের যে কার্বন বা এই যে অক্সিজেন, ওদের ইলেকট্রন বিন্যাসটা দেখো, সেটা কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস না। কিন্তু আমার যে নাইট্রোজেন, তার ইলেকট্রন বিন্যাস কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস, তাই না? সুস্থিত ইলেকট্রন বিন্যাস মানে তার হচ্ছে তোমার ঘনত্ব একটু বেড়ে গেছে, ঘনত্ব বেড়ে গেছে, সে সহজে ইলেকট্রনটা রিসিভ করতে চাচ্ছে না, তাকে ইলেকট্রন রিসিভ করানো যাচ্ছে না। প্লাস ওর যে তড়িৎ ঋণাত্মকতা সেটা কত, 3, ওর হচ্ছে 3.5, ওর হচ্ছে 3, এদিকে দেখো সরি ওর হচ্ছে 2.5। এখন ওর তড়িৎ ঋণাত্মকতা কম, কিন্তু ওর এখানে ইলেকট্রন ঢুকানোটা অনেক সহজ। ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি, কিন্তু ইলেকট্রন ঢুকানোটা মানে একটু ঘন হয়ে যায়, একটু ঘনত্ব বেড়ে যায়। আমরা জানি ঘনত্ব বাড়লে কিন্তু তাপ উৎপাদন ক্ষমতা কমে যায়। আর ওর ক্ষেত্রে হচ্ছে একদম সুস্থিত অবস্থায় আছে, ওর তড়িৎ ঋণাত্মকতা মাঝামাঝি। এই সবগুলো ফ্যাক্টর মিলে হয় কি, দিন শেষে ও সহজে মানে কম খরচে ইলেকট্রনটা রিসিভ করতে পারে না। আলটিমেটলি ওর তড়িৎ ঋণাত্মকতা কম হয়ে যায়, কারণ এখানেও তার ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এর ক্ষেত্রে ওর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, বা সর্বশেষ কক্ষপথের মধ্যে ওর ঘনত্বটা সবচেয়ে বেশি থাকে, ও আর নিতে চায় না। তো তখন হয় কি, এখন তোমরা বলতে ভাইয়া তাহলে অক্সিজেন ঘনত্ব তো আরো বেশি, অক্সিজেন ঘনত্ব তো আরো বেশি, তাহলে ওর যেন কম হওয়া উচিত না? কিন্তু অক্সিজেন যে তড়িৎ ঋণাত্মকতা বেশি, ওর তো ইলেকট্রনের প্রতি বিশাল আসক্তি কাজ করতেছে, সেই আসক্তি নাইট্রোজেনের নাই। এজন্য নাইট্রোজেন সহজে নিতে চায় না, ও নিষ্ক্রিয় থাকে। দিন শেষে ওর ইলেকট্রন শক্তি সবচেয়ে কম থাকে, কিন্তু কার্বন আর অক্সিজেনের তার চেয়ে বেশি থাকে। তোমরা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে আমি আবার আবার বুঝাচ্ছি।
একটু খেয়াল করো, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, এটা আমি ইলেকট্রন শক্তি বুঝাচ্ছি, কিন্তু তার মধ্যে এটা একটু ম্যাগনেটিক লাগতেছে। নাইট্রোজেনের 3, ওর হচ্ছে 2.5। এখন খেয়াল করো, ওর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করা সহজ, কারণ ওর 2p(Z1) খালি, ও ইলেকট্রন গ্রহণ করতে বসে আছে। ওর ক্ষেত্রে একটু কঠিন, কারণ কি ওর খালি না, অক্সিজেন খালি না, তার 2pY2 তে এভাবে রিসিভ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে ঘনত্ব বেড়ে যাবে। আর ও তো একদম সম্পৃক্ত অবস্থায় আছে, বলতে গেলে সুস্থিত একটা অবস্থায় আছে। এখন দেখা যাচ্ছে যে নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করতে চাচ্ছে না। এক হচ্ছে যে তার ইলেকট্রন আসক্তি তড়িৎ কম, দ্বিতীয়ত সে হচ্ছে খুবই নিষ্ক্রিয় মৌল, কারণ আমরা যেখানে 3টা বন্ধন থাকে, ও নিতে চাচ্ছে না। কিন্তু অক্সিজেন এবং কার্বন সেটা সহজে নিতে চাই। জিনিসে দেখা যায় যে ওর ঘনত্ব বেশি হয়ে যায় এবং ও নেয় না ইলেকট্রন, যে কারণে ওর ইলেকট্রন আসক্তি অনেক কম থাকে, কিন্তু অক্সিজেন এবং কার্বনে সেটা অনেক বেশি থাকে। তো জিনিসে তোমার কি মনে রাখতে হবে, তোমার মনে রাখতে হবে এটা যে আমরা বাম থেকে ডানে ইলেকট্রন শক্তি সাধারণত বাড়ে, কিন্তু এই কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে নাইট্রোজেন সবচেয়ে কম থাকে কার্বন এবং অক্সিজেনের তুলনায়। এটুকু তোমার মনে রাখতে চলবে, ম্যাগাজিন তো তোমার পরীক্ষা আসতেছে না। আচ্ছা, তো এরপর আসো আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের চার্জের ভিত্তিতে ইলেকট্রন আসক্তি চেঞ্জ হয়। যেমন মনে করো আয়রন Fe2+, Fe3+। হ্যাঁ, এদের মধ্যে থেকে কে ইলেকট্রনকে সহজে গ্রহণ করতে চাইবে? ওর ইলেকট্রনের কোনো অভাব নাই, তাই সে নিতে চাইবে না। কিন্তু ওর একটা অভাব আছে, দুইটা অভাব আছে, ওর 3টা অভাব আছে। স্বাভাবিকভাবেই ও ইলেকট্রন আসক্তি অনেক বেশি হবে, ওর হবে কম, Fe2+ এর কম, Fe3+ এর আরো কম। সে আমরা বলছি নিউক্লিয়াস চার্জ বৃদ্ধি পাইলেও ইলেকট্রন শক্তি বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, আমরা যদি একটা সামারি করি তাহলে আমরা কি পাই? আমরা পাই যে এরকম, যে পরমাণুর আকার যদি বৃদ্ধি পায়, যেটা আমরা গ্রুপে দেখছি, তখন ইলেকট্রন শক্তি হ্রাস পায়। ঠিক আছে, এবং আমরা একটা এক্সেপশন কি দেখলাম, যদি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় তখনও সেটা হ্রাস পায়। ঘনত্ব বেড়ে গেলে সে নিতে চায় না, ইলেকট্রনটাকে সে রিসিভ করতে চায় না, সে নিষ্ক্রিয় থাকতে চায়, তখন ইলেকট্রন শক্তি হ্রাস পায়। আর যদি চার্জ বৃদ্ধি পায় সেক্ষেত্রে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়। এই 3টা টার্ম আমাদের এখানে আছে। কি কি বললাম? আকার বৃদ্ধিতে হ্রাস পাবে, যেটা আমরা গ্রুপে দেখছি। তারপরে আমরা একটা এক্সেপশন দেখছি 17 নাম্বার গ্রুপের ক্ষেত্রে, সেখানে হচ্ছে ঘনত্বের বৃদ্ধিতে হ্রাস পাইছে। আর হচ্ছে চার্জ বৃদ্ধি পাইলে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। এবার আমরা তড়িৎ ঋণাত্মকতা যাই। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ দুটা নিউক্লিয়াস, তারা তাদের মধ্যে কমন যে শেয়ারকৃত যে ইলেকট্রনটা, ধরো শেয়ারকৃত যে ইলেকট্রনটা, সেটাকে সে নিজের দিকে টানবে, তাদেরকে সে নিজের দিকে টানতে চাইবে। এটাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। তোমাদেরকে আমি বলছিলাম যে আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন শক্তির ক্ষেত্রে তোমাকে মান মুখস্থ করা লাগবে না, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তির ক্ষেত্রে মান মুখস্থ করা লাগবে না। কিন্তু আমার এই তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কিছু মান মুখস্থ করতে হবে। কি কি মুখস্থ করতে হবে? আমার দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে সেগুলো, এবং আমার যে 17 নম্বর গ্রুপ, এই মৌলগুলোর মান আমাকে মুখস্থ করতে হবে। তোমরা মনে হতে পারে ভাই এগুলো মানে অনেক কঠিন। আসলে কঠিন না। কেন কঠিন না? কারণ লিথিয়াম দিয়ে শুরু হয়েছে আর ফ্লোরিন দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় পর্যায়ে, তাই না? তুমি দেখবে সেটা 1, 1.5, 2, 2.5, 3, 3.5 এভাবে আগে ফ্লোরিনে গিয়ে 4 হয়ে গেছে। তার মানে কি? তার মানে সেটা মানে আস্তে আস্তে 0.5 করে বাড়ছে। আর যদি তুমি নিচে নামো 17 নম্বর গ্রুপে, দেখবা যে 4 এর পরে 3 আছে, 2.8 আছে, 2.5 আছে, এভাবে নামছে। এইটুক, এটা তো একদম সহজ, তাই আশা করি তোমরা পারবে এগুলো। আচ্ছা, আবরণী প্রভাব কি? আবরণী প্রভাব হচ্ছে, মনে করো সাপোজ এটার ক্ষেত্রে হিসাব করো, মনে করো এই যে একটা মানে একটা নিউক্লিয়াস, একটা পরমাণু, একটা মৌল। এর ক্ষেত্রে দেখো দ্বিতীয় যে শক্তি স্তরটা, এখানে দেখো অনেকগুলা ইলেকট্রন আছে। তো আর একটা ইলেকট্রন যদি এখানে আসতে চাই, এই ইলেকট্রনগুলো করে কি, ওকে একটা বাধা দেয়, একটা আচ্ছাদন প্রভাব তৈরি করে রাখে, একটা আচ্ছাদন তৈরি করে রাখে এখানে। ইলেকট্রনটা কি এখানে আসতে বাধা দেয়। এই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো যখন অন্য কোনো ইলেকট্রনকে গ্রহণে বা বর্জনে বাধা দেয়, তখন সেটা আমরা বলি আচ্ছাদন প্রভাব বা আবরণী প্রভাব। আচ্ছা, তো আমরা এরপরে আসি। তো তড়িৎ ঋণাত্মকতা আমাদের কি কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে পরমাণু যে আকার বৃদ্ধি পায় তাহলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। এটা স্বাভাবিক, আমরা জানি গ্রুপের উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে, কারণ আকারটা বৃদ্ধি পাইছে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে তোমার নিউক্লিয়াসের যদি চার্জ বাড়ে তখন তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। এটা কিভাবে হয়? এটা পর্যায়ভিত্তিক সম্পর্ক। যত তুমি বাম থেকে ডানে যাবা তো তোমার চার্জ বাড়বে এবং আকর্ষণ বাড়বে, তখন তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে।
আচ্ছা, এবার আসো ধাতব ধর্মের ক্ষেত্রে আমরা আসি। ধাতব ধর্মের ক্ষেত্রে তোমাকে যদি জিজ্ঞেস করে যে সবচেয়ে শক্তিশালী ধাতু কোনটা, তখন তুমি কি বলবা? দেখি এটা বলো, সবচেয়ে শক্তিশালী ধাতু কোনটা হবে? আমিনুল বলছো সিজিয়াম, সুমাইয়া বলছো ফ্রান্সিয়াম। আচ্ছা, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যখন আমরা বলবো ধাতু, ধাতু মানে তো বাম সাইডে থাকে নিচে থাকে, তাইলে এটা হচ্ছে ফ্রান্সিয়াম হওয়া উচিত। যদি জিজ্ঞেস করি সবচেয়ে শক্তিশালী ধাতু কোনটা, তখন বলতে হবে ফ্রান্সিয়াম। যদি জিজ্ঞেস করি সবচেয়ে শক্তিশালী স্থায়ী ধাতু কোনটা, যদি স্থায়ী বলি তখন তোমাকে বলতে হবে সিজিয়াম। কারণ ওই যে আগে বলছিলাম ফ্রান্সিয়ামকে আমরা খুঁজেই পাই না, সেটা তেজস্ক্রিয়। তাইলে কি বলবা তুমি যদি জিজ্ঞেস করে সবচেয়ে শক্তিশালী স্থায়ী ধাতু কোনটা? সিজিয়াম। সবচেয়ে শক্তিশালী ধাতু কোনটা? ফ্রান্সিয়াম। ঠিক আছে, তাহলে স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু হচ্ছে সিজিয়াম। কিন্তু তোমার বই কিন্তু লেখা, এই কথাটাও লেখা আছে যে সবচেয়ে শক্তিশালী ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম। স্থায়ী বললে সিজিয়াম আসবে, স্থায়ী না বললে ফ্রান্সিয়াম আসবে। আসলে তোমরা বুঝতে পারছো? তাহলে এখানে একটা সামারি করছে যে 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 পর্যাবৃত্ত ধর্মগুলো আছে সেগুলো বাম থেকে ডানে উপর থেকে নিচে কিভাবে চেঞ্জ হয়, সবগুলো দেখা যাচ্ছে যে বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে, এক্সেপ্ট এই কয়টা। এই কয়টা ছাড়া বাকি সবগুলো কি হয়? বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে। তো তুমি এভাবে চাইলে মনে রাখতে পারো। এছাড়া এখানে কিছু আছে যেগুলো আমরা আলোচনা করিনি এখনো, বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, অম্ল ধর্ম, ক্ষার ধর্ম, এগুলো আমরা এখন আলোচনা করি, এগুলো আমরা ক্লাসের শেষে যখন সামারি করবো তখন সুন্দর করে বুঝাই দিব। আচ্ছা, তো এখানে আরেকটু কথা আছে যে কিছু ব্যবহার আমাদেরকে পড়তে হয় চ্যাপ্টার থেকে, সেগুলো কি? যেমন ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলো কোথায় ইউজ করা হয়? অটোমোবাইলের স্পার্ক প্লাগ। অটোমোবাইল মানে কি জানো? অটোমোবাইল হচ্ছে গাড়ি, গাড়ি মানে হচ্ছে অটোমোবাইল, এগুলো যে স্পার্ক প্লাগ থেকে সেখানে ইউজ করা হয়। তারপর ইলেকট্রিক হিটারে ইউজ করা হয়। কি হিসেবে ব্যবহার করি আমরা? ইনসুলেটর হিসেবে ব্যবহার করি, তাপরোধী হিসেবে ব্যবহার করি। এইসব ব্যবহার মাঝে মাঝে আমাদের পরীক্ষা আসে, মেডিকেলে দেখবা মেডিকেল প্রশ্নগুলোর মধ্যে বেশিরভাগ সময় ব্যবহার আসে। আবার দেখো সিলিকন ডাইঅক্সাইড কোথায় ইউজ করা হয়? অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান হিসেবে ইউজ করা হয়। এই চ্যাপ্টারে আরো কিছু আছে, সেটা হচ্ছে কিছু অক্সাইডের নাম আছে, যেমন মনে করো অম্লধর্মী অক্সাইড আছে, কিছু নিরপেক্ষ অক্সাইড আছে, কিছু পারঅক্সাইডের নাম আছে যেগুলো আমাদের একটু জানতে হয়। তো সেগুলো তোমরা কিছু ন্যামোনিক্স দিয়ে মনে রাখতে পারবে। সেখানে এখানে আমরা কিছু ন্যামোনিক্স দিচ্ছি যেগুলো দিয়ে তোমরা সহজে চাইলে অম্লধর্মী অক্সাইড কোনগুলা, নিরপেক্ষ অক্সাইড কোনগুলা, এগুলো মনে রাখতে পারবা। যেমন নিচে কোনো পানি নেই, এভাবে নিরপেক্ষ অক্সাইড গুলার ন্যামোনিক্স সাথে মনে রাখতে পারবা। আবার কিছু পারঅক্সাইড আছে যেগুলো তুমি চাইলে মনে রাখতে। পারঅক্সাইড মানে কি? যেসব ক্ষেত্রে যেসব অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা থাকে -1, এটাকে আমরা পারঅক্সাইড বলি। তো এইসব কিছু উদাহরণ আছে, এগুলো তুমি মনে রাখতে পারবা চাইলে। তো তাইলে আমরা একটু একটা পোল দিই, তাই না? একটা পোল দিয়ে দেখি তোমাদের কি অবস্থা, দেখি রেসপন্স করো। পোলের সময় থাকবে 1 থেকে 1.5 মিনিট, তাড়াতাড়ি পোলটা শেষ করে ফেলো, দিয়ে দাও সবাই, দেখি তোমাদের রেসপন্স কেমন পাওয়া যায়। একজন জিজ্ঞেস করছো নাইট্রোজেনের অক্সাইড কয়টা? নাইট্রোজেন অক্সাইড হচ্ছে 5টা, বই আছে তো এগুলো। পোল তো পাওয়ার কথা, পোল তো দেওয়া হয়েছে, একটু দেখো, পাওয়া উচিত পোল। অলরেডি 1000 জন পোল অ্যান্সার করে ফেলছে। নেমোনিক গুলা কি ডাইজেস্টে আছে? হ্যাঁ, ডাইজেস্টে থাকা উচিত, প্লাস পিডিএফ তো তুমি পেয়ে যাবে আলটিমেটলি টেলিগ্রাম গ্রুপে। দাগানো বই টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ফেসবুক গ্রুপে দেওয়া আছে। শুধু ডাইজেস্ট পড়লে জীবনেও হবে না, মনে রাখতে পারবা না। আচ্ছা, 1 মিনিট 23 সেকেন্ড হয়েছে, এখনো অর্ধেক মানুষ পোল দিতে পারে না এখনো। দাগানো লাইনগুলো থেকে আশা করতে পারো যে 70% প্রশ্ন কমন থাকবে। এখন 70% তুমি সন্তুষ্ট, এটা তোমার ব্যাপার। তুমি যদি 70% সন্তুষ্ট থাকো তাহলে তুমি দাগানো বই পড়লেই চলবে। কিন্তু তুমি যে বলছো না আমি ঢাকা মেডিকেলে পড়বো, তাহলে তোমার একটু বইয়ের বাইরে যেতে হবে আর কি।
70 পেতে আসলে ডিএমসি চান্স হয় না, ঢাকার মধ্যে থাকতে হলে 75+ থাকা লাগে, 79, 88, 78 এরকম পেলে ডিএমসি হয়। যাই হোক 2 মিনিট হয়ে গেছে, আমরা পোল এন্ড করতেছি, রেজাল্টটা শো করি, একটু বুঝাই দিই, তোমরা ধুমায় ভুল করছো সব। আচ্ছা, প্রথমে বলছি ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা কত গুণ বেশি। এটা তো ক্লাসের শুরুতেই বলছি 10 থেকে 20 গুণ, এটা সবাই পারছো আশা করি, তাও 64% পারছো, অন্যরা ভুল করছো, ব্যাপারটা হতাশাজনক। এরপরে দেখো নিশ্চয়ই গ্যাস ইলেকট্রন আসক্তির মান কত, এটা খুবই কনফিউজিং একটা প্রশ্ন আমি জানি, এবং ধুমায় মানুষজন ভুল করছে, 78% মানুষ ভুল করছে, মাত্র 10% মানুষ সঠিক উত্তরটা দিছে। ব্যাপারটা তোমরা বুঝতে পারতেছো যে 10% মানুষ সঠিক উত্তর দিছে, বাট 78% মানুষ ভুল করছেন। খেয়াল করো, ইলেকট্রন আসক্তির মান আমরা যেটা বলছি যে অনেকগুলো মেকানিজম আছে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে, তোমার বইয়ে দেখবে যে বেশ কয়েকটা 3-4টা পয়েন্ট করে করে মেকানিজম লেখা আছে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শুধু হিলিয়ামের হচ্ছে শূন্য, বুঝছো, শুধু হিলিয়ামের শূন্য, অন্য কারোটা শূন্য না। তুমি অন্যগুলো দেখবো, অন্যগুলো সব ধনাত্মক, শুধুমাত্র এই হিলিয়ামের ক্ষেত্রে সেটা শূন্য। তুমি জিজ্ঞেস করতে পারো ভাই এটা কিভাবে সম্ভব, ওরা তো নিষ্ক্রিয় গ্যাস, ওরা কেন ইলেকট্রন আসক্তি দেখাবে, ওরা ইলেকট্রনের কি দরকার? উত্তরটা হচ্ছে আসলে তোমার ওরা কিন্তু বিভিন্ন তাপ চাপে বিক্রিয়া করে আলটিমেটলি। তোমরা জানো যে যেমন নিকেলের সাথে বিক্রিয়া, যেমন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে, আলটিমেটলি তারা বিক্রিয়াতে যায় বিভিন্ন প্রভাবকের উপস্থিতিতে, এবং তারা সবসময় যে 100% নিষ্পত্তি ব্যাপারটা আসলে এমনও না। তো তুমি বই দেখলেই পাবা, বই সরাসরি লাইন দেওয়া আছে, প্লাস মানগুলো তো দেওয়া আছে। নিশ্চয় গ্যাস ইলেকট্রন আসক্তি হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে 0, এছাড়া অন্যদের ক্ষেত্রে হচ্ছে ধনাত্মক। উত্তরটা হবে প্রথমটা, সেটা 10% মানুষ দেখাইছে। যাই হোক, এরপরটা আসে, এরপরটা আরো জোস। নিচের কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? এটাতে সঠিক উত্তর দিচ্ছে 19% মানুষ। এটা এটা দেখো, এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা কি বলছিলাম প্রথমে? আমরা বলছিলাম যে প্রশ্ন হচ্ছে সবচেয়ে কম কার, তাই না? প্রথম অপশন হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার। তো সিলিকন তো প্রথমে বাদ হয়ে যাবে, তাই না? সিলিকন তো আমি ক্লাসে বলছি যে সিলিকন হচ্ছে যা তোমার কি বলে যে আহ অনেক দৈত্যাকার অণু গঠন করে, ওটা অনেক বেশি থাকবে, তাহলে এটা প্রথমেই বাদ। বাকি আছে কি অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার। ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস বল আছে, যেটা হচ্ছে ওকে খুব কম তাপমাত্রায় গলনাঙ্কে পৌঁছতে সাহায্য করে। অ্যালুমিনিয়ামে তো কোনো ভ্যান্ডার ওয়ালস বলস নাই, তাহলে অ্যালুমিনিয়ামটা বেশি থাকবে, ফসফরাস সালফারটা কম থাকবে। এখন যে ফসফরাস সালফার কার কম? ফসফরাসের 4টা P4 থাকে, সালফারে থাকে S8 থাকে, তাহলে সহজে ভাঙা যাবে কোনটা? ফসফরাসকে সহজে ভাঙা যাবে, তাই ফসফরাসের অ্যান্সার গলনাঙ্ক সবচেয়ে কম হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে দেখতে সহজ মনে হইলেও আসলে প্রশ্নগুলো আসলে খুবই কনফিউজিং ছিল। যারা একদম বই লাইন বাই লাইন আগে পড়ছে তারা ছাড়া আসলে পারার কথা না, বা খুব মজা দিয়ে পড়া ছাড়া পারার কথা না। এরকম প্রশ্ন কিন্তু মেইন পরীক্ষা হয়তো 1টা বা 2টা থাকবে, এর বেশি থাকবে না, কিন্তু সাধারণ প্রশ্ন থাকবে অনেক বেশি। মনে করি এই যে প্রথম যে প্রশ্নটা, সেটা থাকবে 70% প্রশ্ন, 70% প্রশ্ন প্রথমটার মতো হবে, বাকি মনে করি 10% প্রশ্ন থাকবে নিচের 2টার মতন, যেটাতে মানুষ ধুমায় ভুল করবে। লালগুলো সঠিক নাকি বেগুনিগুলো? আসলে কোনোটাই সঠিক নয়, আমি যেটা বলছি সেটা সঠিক। 1-এর ক্ষেত্রে 4 নাম্বারটা সঠিক, 2-এর ক্ষেত্রে 1 নাম্বারটা সঠিক, 2-এর ক্ষেত্রে ধনাত্মকটা সঠিক, আর 3-এর ক্ষেত্রে হচ্ছে ফসফরাস সঠিক। যাই হোক, আমরা শেষ করে দিচ্ছি এটা, আমরা পরবর্তী টপিকে যাই। তার আগে এখন কয়টা বাজে? এখন বাজে 3:45। আমরা 4টা বাজে একটু ব্রেক দিব না আমাদের জন্য, ঠিক আছে? তাহলে আমরা পরের টপিকে চলে যাই, তাই না? আমরা এই চ্যাপ্টারটা আমাদের শেষ, আমরা এখন শেয়ার দিব অন্য আরেকটা। ভাই আমার স্লাইড কি দেখা যাচ্ছে নাজিম ভাই? আচ্ছা ঠিক আছে, আমাদের স্লাইড দেখা যাচ্ছে। তো মাসুম বলা পি একটু বুঝিয়ে দিন। আমরা বললাম যে ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস বল নামে খুবই দুর্বল একটা বল থাকে, বুঝছো? সেটার কারণে হয় কি, অল্প তাপমাত্রা দিলেই তারা ভেঙে যায়, মানে গলনাঙ্কের সঙ্গে পৌঁছে যায়। এখন আবার পিতেও ভ্যান্ডার ওয়ালস আছে, এসও আছে, কিন্তু পিতে তো P4 হিসেবে থাকে, মানে চারটা পরমাণু থাকে একসাথে, এসে থাকে 8টা, তাহলে যেটা কম সেটা ভাঙা আমাদের কাছে সহজ না? আমাদের প্রশ্ন সবচেয়ে কম কার, সেই হিসেবে আমরা ফসফরাস সঠিক উত্তর। শুধু তোমার ভুল হয়নি, আসলে অনেকেরই ভুল হয়েছে। যাই হোক, প্যারা নেওয়া যাবে না। সংকরায়ন বুঝাবেন না, হ্যাঁ আমি এটা ক্লাসের শুরুতে বলছি। সংকরায়ন, তারপর হচ্ছে তোমার রাসায়নিক বন্ধন, এগুলো হচ্ছে C3 লেকচার, এগুলো হচ্ছে C3 লেকচার ভ্যান্ডার ওয়ালস বল আছে, আর অন্যান্য টপিক গুলো আছে, প্যারা নেওয়া যাবে না। ওগুলো তখন যেদিন C3 লেকচার হবে তখন এগুলো পড়বো। এই চ্যাপ্টারের এতটুকু হচ্ছে তোমার পরীক্ষায় থাকবে, আর C2 পরীক্ষায় তোমার এই চ্যাপ্টার এতটুকুই থাকবে। আমরা এখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে চলে যাব, ঠিক আছে? তাহলে আমরা এখন আগাই, তাই না? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে দেখো কি বলে যে সংকরণ নেক্সট ক্লাসে। আচ্ছা, এবার আসো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে দেখো। প্রিভিয়াস ইয়ারে অনেকগুলো প্রশ্ন আসছে, প্রতি বছরই 5-6টা করে প্রশ্ন আসতেছে, 2টা পরীক্ষা মিলে, মানে ডেন্টাল মেডিকেল 2টা মিলে প্রতি বছরই অনেকগুলো প্রশ্ন আসছে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট। যদি মনে হয় সহজ, কিন্তু আসলে এর মধ্যে অনেক প্যাচ আছে, প্যারা নাই, আমরা দেখি, আমরা আশা করি ক্লাসের পরে মোটামুটি সহজ লাগবে। আচ্ছা,
এবার আসো আমরা দেখি ল্যাবরেটরি যখন আমরা যাইতাম, যখন আমরা কলেজ লাইফে ছিলাম ল্যাবরেটরিতে যাইতাম, কি দেখতাম আমরা, কি পরে যেতাম। হয়তো তোমরা যারা অনেক ভালো ভালো কলেজে পড়তো তারা হয়তো অ্যাপ্রন, গগলস, তারপরে কি বলে যে মাস্ক এবং গ্লাভস পরে যাইতে, বাট আমরা যারা বিভিন্ন সরকারি কলেজে পড়ছি তারা হচ্ছে দিন শেষে আমরা কিছু না নিয়েই গেছি, আলটিমেটলি কিছু ছাড়াই ল্যাবরেটরিতে গেছি। কিন্তু যাই হোক, এগুলো হচ্ছে আদর্শ, এগুলো নিয়ে যাইতে হয়। তো আমরা দেখি গেলে আসলে কেন পড়তেছি, আমরা গগলস আমরা কেন পড়বো বা গগলস কেন পড়া উচিত? উত্তরটা হচ্ছে খুব সহজ, কোনো ক্ষতিকর উদ্দীপক যেন না আসে আমার চোখে। উদ্দীপক মানে সেটা সরাসরি কঠিন থেকে বাষ্প হয়ে যাবে, তো বাষ্প এসে আমার চোখে এসে পড়বে, তাই না, স্বাভাবিকভাবেই। সেখান থেকে নিজেকে রক্ষার জন্য আমরা এই গগলসটা পরবো। আচ্ছা, এরপর আসবে কি গ্লাভস। গ্লাভসটা কেন পরি? আমাদের অনেক বিষাক্ত জিনিস ধরতে হতে পারে, সেজন্য আমরা গ্লাভস পরি। তো এই চ্যাপ্টার শুরু করতে গেলে আমি তোমাকে বলে রেখে আমরা কি কি পড়বো। আমরা শুরুতে পড়বো গ্লাভসের কিছু ক্লাসিফিকেশন, কারণ গ্লাভস পরেই তো আমি ল্যাবরেটরি কাজগুলো শুরু করবো, তাই না? তো আমরা প্রথমে গ্লাভসের ক্লাসিফিকেশন পড়বো। চলো আমরা পড়ি। মোট 6 ধরনের গ্লাভস আছে। কয় ধরনের? 6 ধরনের। তাহলে চলো 6 ধরনের যদি গ্লাভস থাকে আমরা একটা একটা করে দেখি। প্রথম গ্লাভস হচ্ছে নাইট্রাইল গ্লাভস। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে রাখবো, এটা সবচেয়ে জোস গ্লাভস, সবচেয়ে দামি গ্লাভস, সবচেয়ে জোস নাইট্রাইল গ্লাভস। এটা কি দেখো, বেশ নমনীয়, জীবন সংক্রমণ রোধ করতে পারে, বৈদ্যুতিক শক রোধ করতে পারে, ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আবার দেখি আমাদের ল্যাবরেটরি না, কিন্তু এগুলো হচ্ছে যারা বিদেশের ল্যাবরেটরিতে বেশি ইউজ হয় আর কি। তো সবচেয়ে জোস ব্যাপার হচ্ছে কি, এখানে কোনো প্রোটিন উপাদান থাকে না। প্রোটিন উপাদান থাকে না বলে কি হয়, অনেকক্ষণ ধরে ইউজ করা যায়, কোনো অ্যালার্জির সৃষ্টি হয় না, বুঝতে পারছো? তো যেটা যে ফলে কি হয়, সিনথেটিক গ্লাভসের পরিবর্তে নাইট্রাইল গ্লাভস ব্যবহার করা উচিত। কেন উচিত? কারণ এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। কি বললাম? বায়োডিগ্রেডেবল। আমাদের মাটিতে যেসব অণুজীবগুলো আছে সেগুলো এটাকে নষ্ট করে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। কিন্তু অন্য যে গ্লাভসগুলো সেগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল না, সেগুলো পলিথিনের মতো অনেকটা, এবং দিন শেষে সেটা মাটিতে বছরের পর বছর, শত শত বছর জমে থাকে, পরিবেশকে দূষিত করতে পারে। তো এটা আসলে ব্যবহার করা উচিত, কিন্তু এটা দাম বেশি, তাই হয় না আর কি। যাই হোক, আমরা পরেরটাতে যাই। এটা হচ্ছে লেটেস্ট গ্লাভস। এটা ডাক্তাররা সবচেয়ে বেশি ইউজ করে। প্রাকৃতিক রাবার থেকে ইউজ করা হয়। যেহেতু এটা প্রাকৃতিক রাবার থেকে ইউজ করে, সেহেতু এখানে কি থাকে, এখানে প্রোটিন থেকে যায়। আর প্রোটিন থাকার কারণে কি হয়, যখন সার্জনরা অনেকক্ষণ ধরে 10 ঘন্টা 12 ঘন্টা ধরে যখন সার্জারি করে, তখন একটা অ্যালার্জি সৃষ্টি করে। সেজন্য তুমি যদি কখনো ওটি যদি দেখো কোনো সিরিজে বা যদি তুমি সামনাসামনি কখনো বা আমার কল্যাণে যদি কোনো ওটি দেখতে পারো, অপারেশন থিয়েটারে, দেখবে যে ডাক্তাররা কিন্তু একটা গ্লাস পরে না, তারা একটা দুইটা তিনটা একসাথে তিনটা গ্লাস পরে, কিছুক্ষণ পর চেঞ্জ করতে থাকে, একটার পর একটা তারা চেঞ্জ করতে থাকে, যেন কোনো অ্যালার্জি সৃষ্টি না হয়ে যায়। আচ্ছা, তো এখানে কি মনে রাখতে হবে? এখানে মনে রাখতে হবে এটাই যে লেটেস্ট গ্লাভসে তোমার প্রাকৃতিক রাবার থেকে তৈরি করা হয়, এবং সেখানে প্রোটিন থাকায় এটা অ্যালার্জি সৃষ্টি করে। আর এটা মেইনলি ওটিতে সবচেয়ে বেশি ইউজ করা হয়। আচ্ছা, আমরা চলে যাই পরেরটাতে। প্রাকৃতিক রাবার গ্লাভস, এটা কোথায় ইউজ হয়? এটা বিভিন্ন কলকারখানায় শ্রমিকরা ইউজ করে, কারণ এটা বৈদ্যুতিক শক প্রতিরোধ, এগুলো খুবই সস্তা মানের হয়, কিন্তু অ্যাটলিস্ট মানে বৈদ্যুতিক শক প্রতিরোধ করতে পারে, সেজন্য এটা অনেক কাজে দেয় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে জিটেক্স গ্লাভস। এটা কোথায় ইউজ করে? এটা ইউজ করেছে গ্লাস ফ্যাক্টরিতে। কোথায়? গ্লাস ফ্যাক্টরিতে। এটা বেসিক্যালি তাপ রোধক, এবং আমরা জানি অ্যাসবেস্টস হচ্ছে একটা উপাদান যা হচ্ছে তাপকে শোষণ করতে পারে। তো অ্যাসবেস্টস গ্লাভসের দাম হচ্ছে অনেক বেশি, তো তার বিকল্প হিসেবে এই জিটেক্স গ্লাভসটা ইউজ করা হয়। এই জিনিসটা প্রায় পরীক্ষা আসে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা জিটেক্স গ্লাভস পড়লাম। লাস্ট হচ্ছে নিউপ্রিন গ্লাভস। এটা একদম রিসেন্টলি আসছে, তবে এটা হচ্ছে রাবার দিয়ে তৈরি, বেশ নরম, তাপরোধী, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য আলটিমেটলি ভালো না। আর সবচেয়ে ফকিরা গ্লাস হচ্ছে ভিনাইল গ্লাস। এগুলো হচ্ছে কাইন্ড অফ পলিথিন টাইপের বলতে পারো, পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি। এগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, পরিবেশের জন্য ভালো না। তাহলে পরিবেশের জন্য ভালো কোনটা? পরিবেশের জন্য ভালো হচ্ছে নাইট্রাইল গ্লাভস, ঠিক আছে? তাহলে গ্লাভসের ক্লাসিফিকেশন আমরা পড়ে ফেললাম। কি মনে রাখতে হবে? নাইট্রাইল হচ্ছে সবচেয়ে জোস, আর জিটেক্স হচ্ছে তোমার এই অ্যাসবেস্টসের বিকল্প হিসেবে ইউজ করা হয়। করোনার জন্য হচ্ছে লেটেক্স, কারণ লেটেক্স হচ্ছে সংক্রামক প্রতিরোধী বলে না, ডাক্তাররা যেটা ইউজ করে ওইটাই লেটেক্স, ওইটা হচ্ছে যে করোনার জন্য তোমাকে হেল্প করতে পারবে আর কি। যাই হোক, এখানে একটা সামারি দেওয়া আছে তোমার এখানে, যে নাইট্রাইল, জিটেক্স, লেটেক্স সবগুলো নিয়ে, এটা আমাদের ডাইজেস্ট থেকে তোলা। তোমরা একটু দেখবে, এটা কাজে দিবে। সব ইনফো এখানে একসাথে করে দেওয়া আছে, গ্লাভস সংক্রান্ত যা যা আছে সব। শেষ, গ্লাভস নিয়ে সব কথাবার্তা শেষ। এখন আমরা মনে করো ল্যাবরেটরি তুমি ঢুকছো, তোমার সামনে 6 ধরনের গ্লাভস ছিল, তুমি বেছে বেছে নাইট্রাইল গ্লাভসটা নিছো, কারণ এটা সবচেয়ে জোস। নেওয়ার পরে এবার তুমি ল্যাবরেটরিতে কাজ শুরু করবা। কি কাজ করবা, কি করবা, তুমি খুঁজে পাচ্ছ না কি করবা। তো আলটিমেটলি আমরা কি পাই ল্যাবরেটরি থেকে? কিছু গ্লাস সামগ্রী দেখতে পাই, তাই না? তো চলো এবার আমরা গ্লাস সামগ্রী নিয়ে কিছু পড়াশোনা করি। গ্লাস সামগ্রী হচ্ছে দুই প্রকার, একটা কি সফট গ্লাস, একটা পাইরেক্স গ্লাস। এখন সফট গ্লাস, পাইরেক্স গ্লাসে কি কি পড়তে হবে আমাদেরকে? আমরা দুইটা জিনিস পড়বো দুইটা থেকে। সফট গ্লাস কি দিয়ে তৈরি, এবং সেটা দিয়ে কি কি তৈরি করি আমরা। পাইরেক্স গ্লাস কি কি দিয়ে তৈরি, সেটা দিয়ে আমরা কি তৈরি করি। ঠিক আছে, এইটুকু পড়লে হবে আমাদের।
তাহলে আসো সফট গ্লাস তৈরি হচ্ছে দুইটা জিনিস, এটা সোডিয়াম এবং ক্যালসিয়ামের সিলিকেট দিয়ে, সোডিয়াম ক্যালসিয়ামের সিলিকেট দিয়ে। কি তৈরি করে এটা দিয়ে? মনে করো তোমার বিভিন্ন বিকার তৈরি করা হয় যেখানে আমরা তাপ দিব না, এটা বিকার তৈরি করা হয়। বিভিন্ন তোমার লিবিক শীতক তৈরি করা হয়, যেখানে তাপের কাজ নাই সেখানে আমরা সফট গ্লাসকে ইউজ করব, ঠিক আছে। যেখানে তাপ জাতীয় কোনো কিছু দেওয়া হবে না, উল্টো ঠান্ডা করবো দরকার হলে, বা কিছু করবো না, পরিবহন করব, এই টাইপের, যেখানে কোনো ক্ষয়কারী উপাদান ব্যবহার করব না, এইসব জিনিসে আমরা সফট গ্লাস ইউজ করি। আর পাইরেস কোনটা? পাইরেস হচ্ছে তোমার জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট দিয়ে তৈরি। কি বললাম? জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ দিয়ে তৈরি। এবং এটা কোথায় ব্যবহার করা হয়? এটা সব জায়গায় ব্যবহার করা হয়, যত জায়গায় তাপ জাতীয় জিনিস আছে, যত জায়গায় কোনো একটা ক্ষয়কারী অ্যাসিড বা ক্ষয়কারী ক্ষার আমরা ইউজ করি, প্রত্যেকটা জায়গাতে আমার এটা ইউজ করা হয়। তাহলে আমরা একটা লিস্ট দেখি, দেখো, বিকার, কোনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বুরেট, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, গোলতলি, পাতন, প্রত্যেকটাতে হচ্ছে আমার পাইরেক্স গ্লাসটা ইউজ করা হয়। কারণ কি? কারণ এরা একটু শক্তপোক্ত হয়, তাপ তাপ নিতে পারে, এরা সহজে ভেঙে যায় না, ক্ষয়কারী পদার্থ বহন করতে পারে, এসব কারণে আলটিমেটলি এটা ইউজ করা হয়। এগুলো আশা করি তোমরা বিভিন্ন ল্যাবরেটরিতে দেখছো। তারপরও আমরা অ্যাটলিস্ট কিছু না হলে বুলেট পিপেট তো দেখছোই, কিছু না হলে তুমি একটা ট্র্যাডিশন অ্যাটলিস্ট করছো, আর ট্র্যাডিশন করা মানে বুলেট পিপের সাথে পরিচিত হয়ে যাওয়া। আচ্ছা ঠিক আছে, না সংকেত লাগবে না, এগুলো সংকেত আমাদের লাগবে না আসিফ, আমরা এগুলো জাস্ট নাম পড়লেই চলবে। তাহলে আমরা একটু আগাই। এখন দেখো আমরা একটা মেডিকেল প্রশ্ন, একটা ছবি দেখি, কয়েকটা ছবি। এগুলো হচ্ছে আমাদের যারা আমরা সরকারি ফকিরা টাইপের কলেজগুলোতে পড়ার কারণে আলটিমেটলি অনেক কিছু দেখতে পারিনি, তারা এখন একটু ভার্চুয়ালি দেখে নাও যে কোনিক্যাল ফ্লাক্স দেখতে কিরকম, আয়তনিকগুলো কিরকম, গোলতলি কেমন, আর পাতন ফ্লাক্স কেমন। পাতন ফ্লাক্স আমি কখনো দেখিনি আমার কলেজে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা তাহলে একটু আগাই, একটা প্রশ্ন জিজ্ঞেস করি। মনে করো এটা মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছিল গত বছর, একদম খুব রিসেন্ট একটা পরীক্ষা। কি জিজ্ঞেস করছে? বুলেট এবং পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়? একটু বলো তো দেখি চ্যাট লিস্টে পারো কিনা। বুলেট পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহার করা হয়? ধুমায় বলছে পাইরেক্স, পাইরেক্স। সবাই পারে, সবাই পারে। কেন সবাই পারে? কারণ এটা সহজ একটা প্রশ্ন। চিন্তা করে দেখো, আমরা চ্যাপ্টারটা মাত্র শুরু করলাম, 5 মিনিটও হয়নি, 5 মিনিট হয়তো হয়েছে, দুইটা টপিক পড়ছি, গ্লাভস আর গ্লাস, তাতে একটা গত বছর মেডিকেল প্রশ্ন কমন পড়ে গেছে। এরকম সহজ প্রশ্ন কিন্তু 70% ক্ষেত্রে আসবে, বুঝছো? 70% প্রশ্ন আছে একটু সহজ সহজ টাইপের, এই টাইপের প্রশ্ন আসে। 20% প্রশ্ন আছে কিরকম জানো? ওই যে নিচের কোনটি সত্য নয়, ওই টাইপের, নিচের কোনটি সত্য হয়ে যাও মিথ্যা নয়, এই টাইপের হাবিজাবি আসে, যেখানে কিছু স্টেটমেন্ট ঘুরে পেঁচাই তোমাকে দিয়ে, তোমাকে মাথা ঘাট একটু বের করতে হবে যে কোনটা আসলে সঠিক, বা ওরা কি জানতে চাইছে আসলে। এরকম থেকে 20%, তাও এখানে ধুমায় মানুষ ভুল করে। আর 10% থাকে ওই শুরুতে যেরকম দিলাম দুইটা প্রশ্ন ভুল করার জন্য দেওয়া হয়েছে, ওই টাইপের। ঠিক আছে, এখন তুমি 70% পাইলেই তো ভাইয়া তোমার চান্স হয়ে যায়, ভালো একটা জায়গায় চান্স হয়ে যায়। তাই আমাদের প্রথম টার্গেট থাকবে মাথা ঠান্ডা রেখে সহজ প্রশ্ন অ্যান্সার দেওয়া। যখন এটা কঠিন প্রশ্ন দেখবা সাথে সাথে স্কিপ, কঠিন প্রশ্ন আসছে সাথে সাথে স্কিপ, তুমি একটু কনফিউজ সাথে সাথে স্কিপ। সহজ প্রশ্ন যেগুলো পারছো সেগুলো দেখাবা, দেখবা যে 60% মার্কস পেয়ে গেছো। এরপর তুমি চিন্তা ভাবনা করবা যে কি করা যায় না করা যায়। যাই হোক, এবার আমরা একটু আগে আরো কিছু প্রশ্ন পাই কিনা দেখি। যাই হোক, প্রশ্ন পরে আসবে, আবার সামনে একটু পরে পোল দিব, তখন প্রশ্ন অ্যান্সার করি। এখন আমরা দেখি, তাই আমরা একটা ল্যাবরেটরিতে ঢুকছিলাম, গ্লাভস চুজ করলাম, অনেকগুলো গ্লাস দেখলাম, গ্লাস সম্পর্কে জানলাম। এখন হচ্ছে মনে করো আমার আগে একজন গতকাল কোন একটা গ্লাসের মধ্যে বা টেস্ট টিউবের মধ্যে একটা বিক্রিয়া করে চলে গেছে। এখন আমাকে সেই টেস্ট টিউব নিতে হয়েছে আমার একটা বিক্রিয়া করার জন্য। তো এখন মনে করো যে আমি যদি আগের টেস্ট টিউবটা পরিষ্কার না করে সেখানে অন্য একটা বিক্রিয়া করে ফেলি, তাহলে আগের গতকালের কোনো রিয়াজেন্ট যদি সেখানে থেকে যায়, তাহলে আমার বিক্রিয়ার ফলাফলটা চেঞ্জ হয়ে যাবে না? তাই খুবই ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে এই ল্যাবরেটরি এইসব কাজের ক্ষেত্রে, যে অবশ্যই যন্ত্রপাতিগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার করতে আমরা 3টা মাধ্যম ইউজ করি। একটা হচ্ছে কি সোডিয়াম কার্বনেট, 2 নম্বর হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90, 3 হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ঠিক আছে, তো সোডিয়াম কার্বনেট আমরা কিভাবে ইউজ করি? 10% লঘু দ্রবণ ইউজ করি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা চেঞ্জ করে দিবে তোমাকে, বলবে যে আমরা গাঢ় দ্রবণ ইউজ করি, নিচের কোনটি সঠিক বলে তোমাকে বলবে আমরা সোডিয়াম কার্বনেটের গাঢ় দ্রবণ ইউজ করি, কিন্তু হবে কি 10% লঘু দ্রবণ, এটা খেয়াল করতে হবে ভালো করে। তারপর ডিটারজেন্ট ডেকন 90 সুবিধা কি? এটা হচ্ছে খুবই পরিবেশ বান্ধব। তো পরিবেশ বান্ধব বলতে কি, সেটা 100% অণুজীব দ্বারা ভক্ষণ, মানে এটা বায়োডিগ্রেডেবল এবং সে পরিবেশে ফসফেট মুক্ত, পরিষ্কার, মানে তার মধ্যে কোনো ফসফেট নাই, আলটিমেটলি সেটা পরিবেশে ক্ষতি করে না, সেজন্য এটা খুবই পরিবেশ বান্ধব। আর যদি তোমাকে জিজ্ঞেস করে সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে সর্বোত্তম পরিষ্কার কোনটা, তখন তুমি কি বলবা? তুমি বলবা সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। ঠিক আছে, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ সবচেয়ে শক্তিশালী। এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এটাকে আরো কিছু নাম বলা হয়, এটাকে ক্লিনিং মিক্সচার বলে, ক্লিনিং মিশ্রণ বলে, এটাকে ক্লিনজিং মিক্সচারও বলে, ক্লিনজিং মিক্সচারও বলে। যাই হোক, এটা আমি সামনে একটু পর আবার পড়বো, আপাতত এটুকু পড়লেই হবে। হ্যাঁ, আমরা আসলে তো বেসিক্যালি শুধু পানি দিয়ে পরিষ্কার করছি, কারণ আমরা তো বুঝাই। যাই হোক, প্যারা নাই।
তবে কিছু কিছু ক্ষেত্রে একটু স্পেশাল কাহিনী লাগে। এই তিনটা যেটা বললাম সেগুলো দিয়েও হয় না, আরো জোস লেভেলের পরিষ্কারক লাগে। তখন আমরা কি করি, তখন আমরা গ্লাস চাঙুরি থেকে কিছু দেখো এটা খেয়াল করো, তখন আমরা গ্রিজ টাইপের কিছু দিয়ে সরাইতে হয়, তখন আমরা এসিটোন অ্যামোনিয়া এসব ইউজ করি। ঠিক আছে, এগুলো হচ্ছে খুব শক্তিশালী পরিষ্কারক, দামও বেশি, সহজে পাওয়া যায় না, খুব সিরিয়াস কন্ডিশন না হলে এগুলো আমরা কখনো ইউজ করি না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন একটু 10 মিনিট একটা নামাজের বিরতি নিই। আমরা 4টা 10-এ আবার ফেরত আসবো। আমরা রাসায়নিক নীতি দিয়ে শুরু করব। আর এই তো, নাজিম ভাই। হ্যাঁ ভাই, 10 মিনিট ব্রেক দিবেন? হ্যাঁ ভাই, সেটাই বলতেছি। 10 মিনিট বেশি হয়ে যাবে না? কত বলেন তাইলে ভাই, আমার কোনো আপত্তি নেই। এখন বাজে ভাই 5টা 56, 3টে 57, 3টে 57 এখন। 57। 7 পর্যন্ত দেন মানে। আচ্ছা ঠিক আছে, 4টা 7-এ আমরা আবার ফেরত আসবো। 4টা 7-এ আমরা আবার ফেরত আসবো।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদেরকে কোশ্চেন করতেছেন প্যানেলে, আপনাদের কিছু কিছু আপনাদের জ্ঞাতার্থে কিছু জিনিস বলতে চাই। আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেছেন যে রেটিনা ডাইজেস্ট পড়লে হবে কিনা, তারপর হচ্ছে ভাই আমার মার্ক এত। এই সমস্ত কোশ্চেনের জন্যই কি কোশ্চেন অ্যান্সার বক্সটা আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। কিছু কিছু ভাই এবং বোনেরা আমাদেরকে টপিকস রিলেটেড কোশ্চেন করতেছেন, আমরা সেই টপিকস রিলেটেড কোশ্চেন গুলোর অ্যান্সার দিব না আপনাদের এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিব? মানে আপনারা টোটাল বিষয়টাকে একবারে হাস্যকর হিসেবে দেখতেছেন মনে হয়, এবং একবার যদি কোশ্চেনের অ্যান্সার না পান, যে কোশ্চেনটা অবান্তর কোশ্চেন করছেন, আবার পাল্টা হচ্ছে প্রশ্ন করতেছেন আপনারা যে ভাই আমার প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন না কেন। আরে ভাই, আমরা টপিকস রিলেটেড কোশ্চেনের জন্য এখানে বসে আছি, আমরা প্রায় 5-7 জন প্যানেলিস্ট। সুতরাং তোমাদের উপর আবারও একটা রিকোয়েস্ট করি যে তোমরা অবশ্যই হচ্ছে টপিকস রিলেটেড হচ্ছে কোশ্চেন করবো, আর যদি কোশ্চেন না করো তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টপিকস রিলেটেড বাদ দিয়ে যদি কোশ্চেন করো ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। তোমরা সবচেয়ে বেশি কোশ্চেন করছো আমাদেরকে যে ভাইয়া হচ্ছে বইটা হচ্ছে কিভাবে পড়তে হবে। যেহেতু বিরোধী চলতেছে, আমি একবারে সবার প্রশ্নের অ্যান্সার দিয়ে দেই। বই পড়তে হবে, দাগানো অংশটা আগে পড়তে হবে, আগে দাগানো অংশটা পড়তে হবে। তারপর আপনার হচ্ছে রেটিনা ডাইজেস্ট হচ্ছে রিডিং পড়বেন। যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো হচ্ছে রেটিনা ডাইজেস্টে আছে, সেই রেটিনা ডাইজেস্ট থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আপনারা বই অ্যাড করে নেবেন। দাগানো অংশের বাইরে যেগুলো থাকবে, বিশেষ করে হচ্ছে অন্যান্য যে বইয়ের যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো আপনারা বই অ্যাড করে নেবেন ডাইজেস্ট থেকে। এরপর হচ্ছে আপনাদেরকে কোশ্চেন সলভ করতে হবে। রেটিনার কোশ্চেন ব্যাংক আছে, সেই কোশ্চেন ব্যাংক সলভ করবেন। ডাইজেস্টের লাস্টের যে চ্যাপ্টার গুলো আছে, চ্যাপ্টারের লাস্টে যে হচ্ছে প্রশ্নগুলো দেওয়া আছে, প্র্যাকটিস সেলফ প্র্যাকটিস করবেন, এবং রেটিনা গাইড থেকে হচ্ছে আপনারা প্রশ্ন সলভ করবেন। এই ধরনের প্রশ্ন আর কখনো আপনারা করবেন না। আর অনেকে প্রশ্ন করতেছেন আপনারা যে ভাই ডিএমসি তে চান্স পেতে হলে কত পাইতে হবে। আরে ভাই, তোমাদের এভারেজ মার্ক থাকতে হবে হচ্ছে 40-এর উপরে। এভারেজ মার্ক থাকতে হবে 40-এর উপরে। যদি কেউ 40-এর উপরে মার্ক থাকে, সে সেফ জোনে আসবে। এটা তো মানে বলার দরকার নাই যে আমি 43 দশমিক কত পাইলে হচ্ছে আমি সেফ জোনে আছি কিনা। এটা তো আমাদেরকে প্রশ্ন করার দরকার নাই। 40 আর 100-র মধ্যে যদি পরীক্ষা হয়, সেখানে 70+ মার্ক হচ্ছে থাকতে হবে। ডিএমসি তে চান্স পাইতে গেলে অবশ্যই 75+ মার্ক তোমাদেরকে পাইতে হবে। এই জন্য এই কোশ্চেন গুলো বারবার তোমরা করতেছো, এই কোশ্চেন গুলো আর যাতে তোমাদের পক্ষ থেকে আমরা না পাই। ঠিক আছে, পড়তে হবে কিভাবে বলে দিলাম। আর হচ্ছে এই যে কত পাইলে ডিএমসি তে চান্স পাবো, আর একটা প্রশ্ন করতে, কতজনের মাঝে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের। তোমাদের পজিশনের দরকার নাই তো, তোমার মার্ক হচ্ছে 40 আপ আছে কিনা এটা দেখো। এখানে পজিশন পায় হচ্ছে কেউ কখনো হচ্ছে চান্স পায় না। রেটিনায় পজিশন ধরে রাখা হচ্ছে তোমার কখনো চান্স হয় না। হ্যাঁ, কিছুটা ম্যাটার করে, কিন্তু পজিশনের হচ্ছে তোমার এটা কখনো ম্যাটার করে না। এরকমও আছে যে যে অনেক ভালো পজিশন ছিল, কিন্তু ভর্তি পরীক্ষায় যাই পেয়েছে 48 বা 50। সুতরাং তোমার মার্কটা এভারেজ আছে কিনা সেটা আর কি লক্ষ্য করো। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, নাজিম ভাই আছেন? হ্যাঁ ভাই, শুরু করে দেন। জি। ঠিক আছে, আমরা বিরতির পর আবার ব্যাক করলাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমরা শুরু করে দিই। তো রাসায়নিক নীতি, প্রথম হচ্ছে রাসায়নিক নীতি আমরা কাদেরকে বলি বা কাদেরকে আমরা রাসায়নিক নীতি হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? তো এটার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এরকম যে 0.01 গ্রাম থেকে 0.0001 গ্রাম এইটুক যারা পরিমাপ করতে পারবে তাদেরকে আমরা রাসায়নিক নীতি বলবো, আদারওয়াইজ বলবো না, ঠিক আছে? তো এইটা অনুযায়ী আমরা দেখা যায় পলভঙ্গি ব্যালেন্সকে পাই, আমরা ডিজিটাল ব্যালেন্স পাই। ডিজিটাল ব্যালেন্সের আরেকটা হচ্ছে টপ লোডিং ব্যালেন্স, মানে ডিজিটাল ব্যালেন্সের ক্ষেত্রে আমরা ওর যে টপ পার্ট তার মধ্যে লোডটাকে রাখি, সেজন্য টপ লোডিং ব্যালেন্স নামকরণ করা হয়েছে। আর একটা আছে সার্টোরিয়াস ব্যালেন্স, যেটা এখন আর ইউজ হয় না। আসলে সার্টোরিয়াস ব্যালেন্সটা হচ্ছে বেসিক্যালি পলভঙ্গি ব্যালেন্সটাই, জাস্ট হিসাবটা একটু অন্যরকম থাকে, এছাড়া কোনো পার্থক্য নেই। যাই হোক, এটা এখন ইউজ করা হয় না, আমরা ইউজ করি বেসিক্যালি পলভঙ্গি আর ডিজিটাল ব্যালেন্স। এখন আমরা একটু দেখবো যে পলভঙ্গি ব্যালেন্স আসলে কিরকম বা কি কি আছে একটু দেখবো, একটু খেয়াল করো। আমরা আসি, পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে মোট 4টা পার্ট থাকে, দেখো। একটা হচ্ছে গ্রানাইট পাথর বা ইবনের দ্বারা তৈরি, হচ্ছে কাচের বেদিযুক্ত যে বক্স, এই যে এটা, এই যে তুমি যেটা দেখতেছো, এটা হচ্ছে গ্রানাইট বা ইবনের দ্বারা তৈরি থাকে, ঠিক আছে? এরপর আসে স্তম্ভ বা কলাম, এই যে এটা স্তম্ভ বা কলাম, এটা হচ্ছে ব্রাশ বা পিতল দ্বারা নির্মিত। দেন হচ্ছে কি, এই যে তুলাদণ্ড, এটা হচ্ছে তুলাদণ্ড বা বিম, এটা হচ্ছে কি দিয়ে, পিতল বা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি, এবং এটাই হচ্ছে ব্যালেন্সের প্রধান অংশ। এটা এমসিকিউতে আসবে তোমার, যে পলভঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ কোনটা, উত্তর হচ্ছে তুলাদণ্ড বা বিম। আর এরপরে কি আছে দেখো, আরোহী বা আরোহী বাহক, এটা এখানে দেখা যাচ্ছে না, এটা আসলে হবে কি জানো, মনে করো যে এই জায়গাটা আছে না, এই জায়গাটাতে আমরা কিছু গোল গোল কিছু স্পাইরাল সুতার মতো সামথিংকে আমরা এখানে রাখি, রেখে কিছু একটা ভর অ্যাড করি আর কি, মনে করো এটা রাখলে এদিকে একটু ভার হয়ে যায়। তো এটাকে আমরা বলি আরোহী বা আরোহী বাহক। এটা হচ্ছে কি দিয়ে, অ্যালুমিনিয়াম বা প্লাটিনাম দ্বারা তৈরি থাকে। স্লাইড তো দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে, সবাই স্লাইড দেখতে পারতেছে? যাই হোক, তো এখন এটা আসলে কিভাবে কাজ করে, এটাকে আমরা জানি যে আদৌ এটা আসলে কিভাবে কাজ করে, আমরা একটু দেখে নিই আসলে এটা কিভাবে কাজ করে। মনে করো এটা হচ্ছে তুলাদণ্ড বা বিমটা, তুমি এখানে একটা ভর যোগ করছো, মনে করো 5 গ্রাম একটা ভর যোগ করছো। আর এটা হচ্ছে মনে করো আমি কিছুটা বানাইছি, মনে করো আমি একটা HCl বানাইছি, সেই HClটা আমি এখানে রাখছি। রাখার পর আমি যখন 5 গ্রাম ভর যোগ করলাম, দেখা গেল যে এটা মনে করো যে একটু এদিকে, একটু 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 বাম দিকে হেলে গেছে। তার মানে কি, তার মানে এটা একটু হালকা, ও 5 গ্রামের চাইতে একটু হালকা। অথবা মনে করো এটা ডান দিকে হেলে গেছে, এটা ডান দিকে হেলে গেছে, তার মানে 5 গ্রামের চেয়ে একটু ভারী, ঠিক আছে? তো এটাকে আমরা এখন কি করতে হবে, এটাকে কারেকশন করতে হবে। কারেকশন করার জন্য আমরা কি করি, কারেকশন করার জন্য আমরা এই যে আরোহীটাকে ইউজ করি। কি বললাম, আরোহীটাকে আমরা ইউজ করি। মনে করো এরকম হয়ে গেছে, একটু বেশি বেড়ে গেছে, এখানে আমার পাঁচ পাঁচ গ্রামটা আছে, এখানে হচ্ছে আমার HClটা আছে। এখন আমরা করব কি, এই যে যেদিকে বেড়ে গেছে না, ওই দিকে একটা ছোট্ট চিকন তার যুক্ত করে দিব। তাহলে হবে কি, একটু তার যোগ করছি বলে এটা সমান হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো যদি আমার ভরের দিকে যোগ যোগ করতে হয়, তাহলে আমি মেইনটা থেকে বিয়োগ দিব, সরি মেইনটার সাথে আমি, হ্যাঁ মেইনটা থেকে আমি মেইনটার সাথে আমি যোগ করব। যদি এমন হয় যে এটা বেশি ভারী, তাহলে আমি কি করবো, 5 গ্রামের সাথে এটার এখান থেকে আমরা যে পার্টটা পাবো সেই পার্টটাকে যোগ করব। এখন মনে করো এই যে এটা, ও হচ্ছে 5 গ্রাম, 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম বিশিষ্ট একটা রাইডার বা 5 মিলিগ্রাম বিশিষ্ট একটা আরোহী, ঠিক আছে? 5 মিলিগ্রাম। তো 5 মিলিগ্রাম বিশিষ্ট আরোহীর ক্ষেত্রে আমরা রাইডার ধ্রুবক পাই 0.1 মিলিগ্রাম। আর মনে করো যে ও, এখানে একটা স্কেল আছে, সেই স্কেলে সে 1 থেকে 100 পর্যন্ত দাগানো আছে, সেই স্কেলে সে মনে করো 20 ঘরে এসে দুইটা সমান হয়েছে, যখন সমান তখন ওই এটা 20 নাম্বার ঘরে আছে মনে করো। তাহলে আমি এখন এই রাইডার ধ্রুবককে আমার যে কি পাই, আমরা 2 মিলিগ্রাম পাই, তাই না? 2 মিলিগ্রাম। এবার 2 মিলিগ্রাম আমি 5 গ্রামটা যোগ করবো, তাহলে আমি কি পাবো, 5.002 গ্রাম, এরকম আমরা একটা মান পাবো। তাহলে এটা হচ্ছে তখন আমার এই যে HClটা তার পরিমাণটা হবে। আমি আরেকবার বলি, তাইলে তোমাকে প্রশ্ন দিবে এরকম যে একটা HCl তৈরি করা হয়েছে, 5 গ্রাম আমরা ভর যুক্ত করছি, কিন্তু তারপর সেটা একটু ভারী রয়ে গেছে, তখন আমরা করছি কি, একটা 5 মিলিগ্রামের রাইডার যোগ করছি। 5 মিলিগ্রাম রাইডারটা যখন স্কেলের 10 অবস্থানে বা 20 অবস্থানে, তখন জিনিসটা সমতায় আসছে, তখন যেটা সমতায় আসছে। এখন এই HCl এর পরিমাণ কত, তোমাকে এরকম একটা প্রশ্ন দিবে, তখন তুমি কি বলবা, তুমি বলবা যে 5 মিলিগ্রাম রাইডার বাহক হইলে
আমার রাইডার ধ্রুবক হয় 0.1 মিলিগ্রাম। যদি 10 মিলিগ্রাম রাইডার বাহক হয় তখন হয় 0.2 মিলিগ্রাম। এটা হচ্ছে ধ্রুব, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? তো আমরা করবো এখানে এটার সাথে ও কত ঘর গিয়ে এই যে কত ঘর গিয়ে ও সমান হয়েছে এটা আমি গুণ করব। তাহলে 20 এর সাথে 0.1 গুণ করলে আমি পাই 2 মিলিগ্রাম। তার সাথে আমি এবার 5 গ্রামটা যুক্ত করব, তাহলে 5.002 গ্রাম হবে। এটাকে মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করলে 002 হবে। তো এই যে জিনিসটা, এই যে ম্যাথটা আমি বললাম না, এই ম্যাথটা কিন্তু আবার মেডিকেলে আসে না, এটা আসে ডিউতে। ডিউতে আসলে তো এটা তোমার লাগবে, ভার্সিটি একদিনের জন্য তোমার লাগবে, মেডিকেলে কিন্তু এটা আসে। তাহলে মেডিকেলে কি আসে? মেডিকেলে আসে এই জিনিস যে 5 মিলিগ্রাম হইলে রাইডার যদি 5 মিলিগ্রাম হয় তাহলে রাইডার ধ্রুবক হবে 0.1 মিলিগ্রাম। তারপরে যদি 10 মিলিগ্রাম হয় রাইডার, তাহলে রাইডার ধ্রুবক হবে 0.2 মিলিগ্রাম। এটা হচ্ছে মেডিকেলে আসে। তাহলে তোমরা বলছো আবার বলতে, কিন্তু আবার বললে তখন আমাদের সময় হবে না। রেকর্ড থাকবে, তোমার রেকর্ড থেকে দেখে নিও, প্যারা নেই। আচ্ছা, এখন কিন্তু এগুলো তখন আমাদের ইউজ হয় না, তাই না? আমরা ইউজ করি কি এখন টপ লোডিং গুলো আমরা ইউজ করি, টপ লোডিং দিয়ে সেগুলো আমরা ইউজ করি। তো আমার তুমি কি মনে রাখবা, তুমি এই জিনিসটা মনে রাখবা যে 5 মিলিগ্রাম যদি তোমার রাইডার হয় তাহলে রাইডার ধ্রুবক হবে 0.1 মিলিগ্রাম। 10 মিলিগ্রাম যদি তোমার রাইডার হয় তাহলে 0.2 মিলিগ্রাম হবে তোমার রাইডার ধ্রুবক। এর সাথে আমরা কি করব, যত ঘর গিয়ে মিলছে সেটা মনে করো 20 বা 30, সেটা আমি গুণ করব। গুণ করে আমি কি পাবো, এই মেইন যে পার্টটা ছিল মনে করো 5 গ্রাম বা 10 গ্রাম যেটা শুরুতে অ্যাড করা হয়েছিল সেটা আমি যোগ করে দিব। এই হচ্ছে আমার ম্যাথ। তো এইগুলো আমাদের ডিউতে আসে, আমাদের এখানে আসে না। যাই হোক, প্যারা নাই। আমরা এবার ডিজিটাল ব্যালেন্স চলে আসি। ডিজিটাল ব্যালেন্স দুই রকম, একটা হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স, এটা 4 ডিজিট ব্যালেন্স। তো বুঝতে 2 ডিজিট মানে হচ্ছে দশমিকের পরে 2 ঘর যাবে, এই দশমিকের পরে 4 ঘর যাবে। কথা হচ্ছে কোনটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি। এটা হচ্ছে দেখো 2 ডিজিট ব্যালেন্স আমরা ইউজ করি সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে। সেকেন্ডারি পদার্থ মানে কি জানো? সেকেন্ডারি পদার্থ মানে হচ্ছে যেগুলো হচ্ছে মানে খুব অ্যাসিডিক, খুব ক্ষারীয়, খুব বিক্রিয়া করে ফেলে, এই টাইপের জিনিস, যেগুলো আমরা খুব বেশি পারফেক্টলি পরিমাপ করতে পারি না। যেমন মনে করো তোমার ওই কর্পূর, কর্পূর আমরা চিনি না? কর্পূর যেটা ওই যেটা আমরা বাসা বাড়িতে কিনি, কর্পূর উদ্বায়ী পদার্থ। তো তুমি যদি সেটা কোথাও রাখো সেটা একটু পর 9 হয়ে যায় না বাতাসের সাথে বিক্রিয়া করে, তুমি কিন্তু এটা একদম পারফেক্ট ওজনটা পাবা না। মনে করো একদম দশমিকের পরে 4 ঘর পর্যন্ত ওজন কিন্তু তুমি এটা বের করতে পারবে না। সেটা এখন যদি এরকম 5 থাকে, 10 মিনিট পরে সেটা 0.004 হয়ে যাবে, বাতাসের সাথে বিক্রিয়া করে ফেলে। তো তাহলে এই যে যেগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যেগুলো আসলে বাতাসের সাথে বিক্রিয়া করে ফেলে, পানির সাথে বিক্রিয়া করে ফেলে, সেগুলো আমরা দশমিক পর্যন্ত যেতে পারি, তার মানে সামান্য পরিমাণ মেজার করি, সেগুলো আমরা বলি রাফ ওজন নেওয়া বলি। রাফ ওজন মানে হচ্ছে খুব স্পেসিফিক ওজন না, এরকম না, জাস্ট 2 ঘর নিলে সেটাকে আমরা বলি রাফ ওজন। এই রাফ ওজনগুলোর ক্ষেত্রে আমরা 2 ডিজিট ব্যালেন্স ইউজ করি। আর যেগুলো হচ্ছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে একদম পারফেক্টলি হইতে হবে, সেগুলোর ক্ষেত্রে আমরা 4 ডিজিট ব্যালেন্স ইউজ করি। এবং এটা কোথায় ইউজ করা হয়? অ্যানালিটিক্যাল পদ্ধতিতে। অ্যানালিটিক্যাল মানে হচ্ছে মনে করি টাইট্রেশন, টাইট্রেশন একটা অ্যানালিটিক্যাল পদ্ধতি। তো টাইট্রেশনের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এগুলো লাগবে না। তাহলে আমরা একটু প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে একটু চিন্তা ভাবনা করি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি কি দেখো, লেখা আছে বিশুদ্ধ রাসায়নিক পদার্থ, এগুলা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না, রাসায়নিকতে কোনো ক্ষয় করে না, দ্রবণে কোনো আমাদের দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। আচ্ছা, যাই হোক, এগুলো যে আমরা পড়বো, ঠিক আছে পড়বো, প্যারা নাই। কিন্তু তার আগে তোমাকে আমি বলি যে এগুলো আসলে কেন পড়তেছি আমরা, মানে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়ে তোমার লাভটা কি আসলে। উত্তরটা হচ্ছে এরকম যে তুমি একটা জিনিস বানাইলা, তুমি ল্যাবরেটরিতে গেছো, গিয়ে এত অ্যাপ্রন পরছো, গ্লাভস পরছো, কাঁচ পরিষ্কার করছো, অনেক কাহিনী করে তুমি এটা বিক্রিয়া করলা। বিক্রিয়া করার পরে যে উৎপাদটা হইলো, সেই উৎপাদটা মনে করো 10 মিনিট পর হাওয়া হয়ে গেছে, নাই, তুমি খুঁজে পাচ্ছ না। স্যার এসে তোমার জিজ্ঞেস করছে কিরে তোমার উৎপাদ কই, তুমি বলে স্যার একটু আগে তো ছিল, এখন নাই হয়ে গেছে। তো এটা কিছু হইলো? কিছু হইলো না। সেজন্য বিজ্ঞানীরা করছে কি, এক্স ওয়াই জেড বলে কতগুলো যৌগকে আলাদা করছে, বলছে এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এরা কোনো এটা তুমি এটা তৈরি করে কোথাও ফেলাই রাখো, কিচ্ছু যায় আসবে না, সে যেমনি আছে তেমনি থাকবে। এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এগুলো বিশুদ্ধ রাসায়নিক পদার্থ, কারোর সাথে বিক্রিয়া করে না, রাসায়নিক ক্ষয় করে না, দীর্ঘদিন ঘনমাত্রা সেম থাকতে পারে। এগুলো যদি তুমি বিক্রিয়া মানে উৎপাদ তৈরি করো, কোনো প্যারা নেই। কিন্তু কিছু কিছু আছে যার মনে করে ABCD নাম দিচ্ছে, এরা হচ্ছে কি তৈরি করার সাথে সাথে কোনো একটা পদ্ধতি সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ না করলে বাতাসের সাথে বিক্রিয়া করে নাই হয়ে যাবে, পানির সাথে বিক্রিয়া করে হাওয়া হয়ে যাবে, বিশাল লস। সেজন্য আমরা এরকম কিছু যৌগ আলাদা করছি যারা হচ্ছে হাওয়া হয়ে যায়, নাম সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বললাম যে এগুলাকে সাবধানে রাখতে হবে, এটাই হচ্ছে এটা সিগনিফিকেন্স। তাহলে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে বৈশিষ্ট্য তার ঠিক উল্টোটা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের। তাহলে আমাকে মেইনলি পড়তে হবে উদাহরণগুলো। এই যে দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে উদাহরণ: অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ। একটা নেমোনিক আছে এরকম যে কোন একটা যৌগে যদি কার্বন অক্ষরটা থাকে তাহলে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এক্সেপ্ট HCl। HCl এর ক্ষেত্রে সেটা খাটে না, এছাড়া অন্য সব ক্ষেত্রে এটা খাটে। তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো, আণবিকভাবে মুছতে হতে হবে না, তুমি এগুলো জাস্ট মনে রাখলেই হবে।
সংকেতটা মাঝে মাঝে আসে, কিন্তু ওইভাবে আসলে খুব কমন, এগুলো তো কমন সংকেত, এগুলো ওইভাবে তেমন একটা আসে না। সাকসিন এটা হয়তো লাগবে না, অন্যগুলো তো তুমি পারবাই। যাই হোক, তো সেকেন্ড স্টেপের পথ তাহলে কি হবে, প্রাইমারি স্টেপের পথে যা ছিল সেটাই হচ্ছে যে এখানে ঘুরে ফিরে উল্টাটা আসবে। এবং এখানে দেখো HCl আছে, এছাড়া বাকি কোনোটাতে কিন্তু তোমার কার্বনের ছিটে ফোটাও নেই। তো তুমি তাহলে ওই এটা মনে রাখলে তোমার কাজ শেষ। যাই হোক, এখন আসো ওই টপিক শেষ, আমরা এখন আরেকটা টপিকে আসি। সেটা হচ্ছে যখন তোমরা ছোটবেলায় ছিল কলেজ লাইফে যখন তুমি প্র্যাকটিক্যাল করতা, বেসিক্যালি তুমি দুই ধরনের প্র্যাকটিক্যাল করতা। কি কি? একটা ছিল যে তোমাকে বলতো যে আহ একটা লবণ দিছে, সাপোজ তোমাকে বলছে একটা নীল কালারের লবণ দিয়ে বলছে এটা আসলে কোন মৌলের লবণ তুমি বের করো। একটা সবুজ কালার লবণ দিছে, তোমার কোন মৌল লবণ তুমি এটা বের করো, বা সাদা দিছে এটা কোন মৌল লবণ বের করো। তো আমরা কি করতাম, আমরা অনেকগুলো শনাক্ত করে বিক্রি করে বের করতাম না। তোমরা তো বেঁচে গেছো যে তোমরা এইচএসসি পরীক্ষা দেওয়া লাগে নাই। এইচএসসি প্র্যাকটিক্যালি কি যে প্যারা খাইতে হয় এই জিনিসটা নিয়ে। ল্যাবরেটরিতে যখন প্র্যাকটিক্যালটা হয় তখন তোমাকে একটা একটা লবণ চুজ করতে দেয়, না দেখে তুমি লবণ চুজ করবা, হয়তো সেটা নীল কালার থাকবে, হয়তো সবুজ থাকবে, অথবা সাদা থাকবে। তোমরা বলো তো নীল কালার থাকলে সেটা কোন যৌগ হবে, কোন মৌল হবে বলো তো, নীল থাকলে সেটা কোন মৌলকে ডিনোট করে বলো। হ্যাঁ সবাই বলছো কপার, নিয়ামুল বলছো, নাজিলা বলছো, মাহবুবা বলছো কপার। হ্যাঁ আসলে নীল থাকলে কপার, প্যারা নাই। আর যদি সবুজ থাকে তাহলে কি হবে, সবুজ থাকলে কি হয় বলো তো, সবুজ থাকলে কেউ বলো না, হ্যাঁ বলছো, তানিম বলছো, দেন রাশেদ বললা, হ্যাঁ আয়রন থাকে, তাই না? এই দুটো হচ্ছে সহজ, এরপর থেকে প্যারা, কারণ এরপরে সাদা মানে কি, সাদা মানে হচ্ছে জিঙ্ক হইতে পারে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সব হয় সাদা দিয়ে। যাই হোক, এই যে বিক্রিয়াগুলো আমরা করতাম, যে আমাকে একটা অজানা যৌগের একটা ধর্ম দিচ্ছে যে ওর কালারটা এরকম, দিয়ে এরপরে বলছে যে এটা কি বের করো, এই টাইপের বিক্রিয়াগুলোকে আমরা বলি গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ, ঠিক আছে? আমরা এই ধরনের কিছু বিক্রিয়া করছি। এবং এরপরে করছে কি, কিছু কিছু বিক্রিয়া করছে টাইট্রেশন। টাইট্রেশন কিরকম ছিল, তোমাকে বলে দিচ্ছে যে 2 মোলার 250 ml এইচসিএল দেওয়া আছে একটা জায়গায়, একটা এরকম একটা ফ্লাক্সে দেওয়া আছে। তোমাকে বলছে 3 মোলার কতটুকু, সরি এটা হচ্ছে NaOH, এবং বলছে 3 মোলার কতটুকু HCl ইউজ করলে এটা প্রশমিত হবে, এরকম বলছে। তখন তুমি কি করছো, এই জিনিসটাকে এখানে নিছো, একটা বুলেটের মধ্যে কি অনেকগুলো HCl নিছো, তারপরে একটা বাল্ব দিয়ে ফুটা ফুটা করে এখানে ফেলতেছো, তাই না? একটা একটা সময় পরে গিয়ে সেটা রং চেঞ্জ করছে, তখন তুমি বলছো যে ঠিক আছে স্যার এটা হবে 200 ml হবে, 200 ml হলে এটা হয়েছে। এরকম কিছু কিছু আমরা বিক্রিয়া করছি, এগুলো হচ্ছে টাইট্রেশন। এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে পরিমাণগত বা মাত্রিক বিশ্লেষণ। বুঝতে পারছো, এগুলো হচ্ছে পরিমাণগত বা মাত্রিক। তো এই পরিমাণ কতগুলোকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, ভর ভিত্তিক যদি আমরা মিলিগ্রাম বের করি, বা আর যদি আয়তন ভিত্তিক তখন আমরা ml বের করব, ঠিক আছে, পরিমাণ যখন আমরা বের করতেছি। আর গুণগত ভাগ করছি কিসে, ম্যাক্রো, সেমি ম্যাক্রো এবং ম্যাক্রো, এটা আমরা একটু পরে পড়বো, তখন আমরা বিস্তারিত জানবো। এখন খেয়াল করে এই যে দুই ধরনের বিক্রিয়া আমরা পড়ছি, এগুলো নিয়ে আসলে আমরা বেশি দূর যাবো না, বা বেশি ডিপে যেতে হবে না। দিন শেষে এগুলো কখনোই আসবে না। আসবে কি, আসবে যে কি কি আসলে আমাদের ল্যাবরেটরিতে আছে, সেগুলো কোথায় কোথায় ইউজ করা হয়। তাহলে আমরা এখন পড়বো এই যে রাসায়নিক বিশ্লেষণের প্রয়োজনীয় যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলা কোথায় কোথায় ব্যবহার করা হয়। তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক খুলো দেখবে সব জায়গায় শুধু ব্যবহারে ভরা, ব্যবহার থেকে অনেক প্রশ্ন আসে। তাহলে আমরা এখন ব্যবহারে যাই। আচ্ছা এবার আসে দেখো মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার মানে কি, এটা দিয়ে পরিমাপ করবো। দেখো এখানে সিলিন্ডার আছে এবং 250 ml, 100 ml, 50 ml, 25 ml, এভাবে আমরা মেজার করতে পারতেছি। তাহলে এগুলো কি, নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড বা পানি পরিমাপ করার জন্য ইউজ করা হবে। তবে সর্বনিম্ন কত, সর্বনিম্ন 1 ml বা 1 cc পর্যন্ত নেওয়া যায়, এর চেয়ে কম এগুলাতে মেজার করা যায় না। এটা আসলে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা তাকেও না। যাই হোক, এটা মেজারিং সিলিন্ডারে গেল। এবার আসো মেজারিং ফ্লাস্কে আসো। মেজারিং ফ্লাস্ক এটা কি কাজ ইউজ করে, দেখো প্রমাণ দ্রবণ ইউজ করা হয়, প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণ মানে কি, প্রমাণ দ্রবণ হচ্ছে যেটার ঘনমাত্রা তুমি জানো। যেমন মনে করো সাপোজ কেউ যদি আমি বললাম যে এমডি কাউসার হোসেন মিলন, ওকে আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি 3 মোলার একটা HCl তৈরি করো। এই যে আমি ওকে বললাম 3 মোলার একটা HCl তৈরি করো, ও জেনে গেল না কত মোলার হইতে হবে। যে দ্রবণের ঘনমাত্রা তুমি জানো সেটাই হচ্ছে তোমার কি বলে যে প্রমাণ দ্রবণ। তো প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য আমরা আয়তনিক ফ্লাস্ক ইউজ করি। আর জাস্ট নির্দিষ্ট পরিমাণ নেওয়ার জন্য, কোনো ঘনমাত্রা লাগবে না, জাস্ট পরিমাণ নেওয়ার জন্য আমরা মেজারিং সিলিন্ডার ইউজ করি। এবার হচ্ছে বুলেট। বুলেট তোমরা সবাই চিনো, সবাই জানো এটা কি কাজে ইউজ করা হয়। নির্দিষ্ট পরিমাণকে কোনো এক জায়গায় বের করার জন্য ইউজ করে। সেটা কি থাকে, একটা ভালভ থাকে, ভালভ ঘুরে এলে সেটা অনুযায়ী সেটা ওপেন হবে, আমরা তখন প্রতি ফোটা ফোটা হিসাব করতে পারবো। এবং এটার ক্ষুদ্রতম ভাগের আয়তন কত, 0.1 সেন্টিমিটার কিউব। একটু আগে দেখো আমরা যখন মেজারিং সিলিন্ডার পড়ছিলাম তখন ছিল 1 সেন্টিমিটার কিউব, আর এখন হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব। এগুলো ভালো করে খেয়াল করতে হবে।
পিপেট কি? পিপেট তোমরা কি করছিলে? পিপেট তোমরা অবশ্যই দেখছো। পিপেট হচ্ছে জাস্ট লম্বা কাঁচনল থাকবে, যেটা দিয়ে একটা অংশ থেকে হয়তো 10 ml পানি নিয়ে বা 10 ml দ্রবণ নিয়ে আমরা আরেক জায়গায় গিয়ে সেটাকে পুশ করতেছি। হ্যাঁ, আমরা যেগুলো কলেজ লাইফে করছিলাম সেগুলো কি ছিল? সেগুলো ফকিরা টাইপের ছিল। আমরা মুখ দিয়ে টান দিছি বা সাকশন করছি চাপ দিয়ে, এই টাইপের কিছু পিপেট ছিল। কিন্তু যখন অনেক সময় দেখা যেত সেটা মুখের ভিতরে চলে আসতো। কিন্তু যখন তুমি মেডিকেলে আসবা, মেডিকেলের ফার্স্টে যখন তুমি থাকবো, তখন তুমি দেখবে যে অত্যাধুনিক টাইপের পিপেট তোমাকে দিবে। এক্স্যাক্টলি এই পিপেট, এখানে যে এই পিপেট তুমি দেখতেছো অস্থির টাইপের, এই পিপেটটা তোমাকে দিবে। এগুলো হচ্ছে ইলেকট্রনিক পিপেট, বুঝছো? মানে এখানে তুমি সিলেক্ট করতে পারবা যে তুমি 0.01 ml তুমি নিবা, এরকম তুমি সিলেক্ট করে দিতে পারবা। ও তখন এতটুকু রিসিভ করবে, এতটুকু আরেকটা দ্রবণ গিয়ে ছাড়বে। তো এগুলো অনেক জোস। আর কি 3 ধরনের আছে, ট্রাইভালভ সিরিঞ্জ আর হচ্ছে ইলেকট্রনিক পিপেট। এটা তুমি জানলা, আর কিছু লাগবে না এখান থেকে। কোনিং এর ফ্লাস্ক, যেটা আমরা ট্যাট্রোশনের মানে বিক্রিয়া করার জন্য যেটা ইউজ করছিলাম, দেখো এখানে লেখা আছে ট্যাট্রোশন কাজ ইউজ করে সাধারণত 250 সেন্টিমিটার হয়। এরকম কয়েকটা তোমার ব্যবহার আমাদের পড়তে হবে। এর হচ্ছে ওয়াশ বোতল, যেটা অনেক দেখতে রেস্টুরেন্টের সসের ওগুলোর মতন। এগুলোতে আমরা বেসিক্যালি কি করি, জাস্ট পানি থাকে ভেতরে বা কোনো যে ক্লিনজিং মিক্সচার বলো বা হোয়াট যেগুলো আমরা ইউজ করি, বা অনেক সময় ডিস্টিল ওয়াটার থাকে, এগুলো দিয়ে আমরা কোনো একটা বোতলের বা কোনো একটা টেস্ট টিউবের ভেতরে জোরে মানে ফোর্সফুলি পানিটাকে পাঠাতে পারি আর কি। সাধারণত 250 থেকে 500 ml পর্যন্ত হয়ে থাকে। যাই হোক, আমরা একটু আগাই। আমরা বলছিলাম যে ক্লিনিং মিশ্রণ বা ক্লিনজিং মিশ্রণ বা ক্রোমিক অ্যাসিড, এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করবো। আসলে এটা নিয়ে পড়তে হবে। এটা সংকেতটা কি দেখো, এখানে ব্র্যাকেটটা হবে না আসলে। গাঢ় H2SO4 এবং পটাশিয়াম ডাইক্রোমেটের সম্পৃক্ত, এখানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। তো গাঢ় H2SO4 এটা না দিয়ে তোমাকে গাঢ় HCl দিতে পারে কিন্তু তোমাকে ভুল করানোর জন্য, অথবা লঘু H2SO4 তোমাকে বলতে পারে ভুল করানোর জন্য, তাই না? তোমাকে পটাশিয়াম ডাইক্রোমেট না বলে KMnO4 বলতে পারে। তোমার কে এর কথা মনে থাকবে, ওর কথা মনে থাকবে, তুমি অ্যামিনের কথা ভুলে যাবা, তাই না? আবার তোমাকে সম্পৃক্ত না বলে জলীয় দ্রবণ বলতে পারে। এরকম বিভিন্নভাবে তারা ট্রাই করবে তোমাকে ভুল পথে পরিচালিত করার, কিন্তু আসলে তুমি ভুল পথে যাবা না। তুমি বুঝতে পারবে যে আসলে তোমাকে তারা ভয় দেখাচ্ছে। ঠিক আছে, এটুকু পর্যন্ত জানলে হবে আমাদের। এখন হচ্ছে মোল, মোলারিটি, পোলারিটি, এগুলো নিয়ে পড়তে হবে। মোলারিটি কি? মোলারিটি হচ্ছে আমাদের তোমরা সবাই জানো যে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে যদি আমরা 1 মোল পরিমাণকে রাখি কিছু একটাকে, তখন সেটাকে আমরা বলি 1 মোলার দ্রবণ। তোমরা কি বলতে পারবা মোলালিটি কাকে বলে? মোলালিটি এটা কাকে বলে বলতে পারবা? দেখি বলো তো, মোলালিটি কাকে বলে? বলে ফেলো, কমেন্ট চ্যাটে বলে ফেলো মোলালিটি কাকে বলে। একজন বলছে 1000 লিটার, মোল পার কেজি, গ্রাম, যতটুকু ভর থাকে, তারপরে 1 কেজিতে 1 মোল। কি রে, সঠিক উত্তর কেউ বলতেছ না কেন? 1000 মিলিগ্রাম দ্রবণে, হয় নাই। তারপরে গুলশানা বলছে 1 কেজি দ্রবণে। কি রে, কেউই বলতে পারবে এটা তো হইতে পারে না। এই যে পাইছি, সাদমান, সাদমান বলছে 1 কেজি দ্রাবকে যত গ্রাম, এক্স্যাক্টলি। তাহলে আমি বলে ফেলি, তাহলে মোলারিটি মানে হচ্ছে 1 কেজি দ্রাবকে, 1 কিলোগ্রাম দ্রাবকে যত পরিমাণ 1 মোল দ্রব থাকলে। একটু খেয়াল করে, তাহলে এটা ছিল যে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব। তাহলে দেখো, দ্রব প্লাস দ্রাবক দুইটা মিলে কিন্তু 1 লিটার হচ্ছিল এখানে। এখানে কিন্তু সেরকম না, এখানে দ্রাবক হচ্ছে 1 কেজি, সাথে আছে 1 মোল দ্রব, দুইটা যোগ হয়ে একটা দ্রবণ হবে একটু পরে গিয়ে। বুঝতে পারছো? তো এটার আসলে সিগনিফিকেন্ট কি, আমরা কেন এই জিনিসটা পড়ি? পড়ি এই জন্য যে মনে করো তুমি এই কোন একটা দ্রবণের মোলারিটি হিসাব করছো আর মোলার হিট হিসাব করছো, করে তুমি চাঁদে চলে গেছো বা মঙ্গল গ্রহে চলে গেছো। মঙ্গল গ্রহে চলে গেলে তো তোমার এই চাপ এবং তাপ চেঞ্জ হয়ে যাবে। চাপ এবং তাপের ফলে এই লিটার বা ভিটা চেঞ্জ হয়ে যাবে। চাপ তাপের কারণে ভি চেঞ্জ হয়ে যাবে, তোমার মোলারিটিটা সেম থাকবে না। মোলারিটি ভি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সেম থাকবে না, কিন্তু এই যে মোলালিটি সেটা চেঞ্জ চেঞ্জ হবে না, কারণ 1 কেজি মঙ্গল গ্রহে গেলেও 1 কেজি থাকবে। ঠিক আছে, এই জন্য বলা হয় যে মোলারিটিটা বেশি পারফেক্ট মোলারিটির তুলনায়। তো এরপরে কিছু প্রশ্ন আসছে যে 0.5 মানে হচ্ছে সেমিমোলার দ্রবণ, 0.1 মানে হচ্ছে ডেসিমোলার, 0.01 এভাবে আদার্স কিছু ক্লাসিফিকেশন করা যায়। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার
কি করবে, সেটাকে প্রশম করে ফেলবে, NaCl প্লাস পানি তৈরি করবে। এই যে সে 1 মোল পরিমাণ ক্ষারকে যে সে প্রশম করলো, সেটাকে আমরা বলি সে এক ক্ষারকীয় অ্যাসিড। তার মানে কোন একটা অ্যাসিড কর্তৃক ক্ষার বা ক্ষারককে প্রশমিত করার প্রক্রিয়া ক্ষমতাকে আমরা বলি তার ক্ষারকত্ব। ঠিক আছে, এখন এক ক্ষারকীয় অ্যাসিড মানে সে যদি এক মোলকে এটা করতে পারে, 1 মোলকে সে প্রশমিত করতে পারে, তখন আমরা এক ক্ষারকীয় বলি। 2 মোলকে করতে পারলে দ্বিক্ষারকীয়, 3টাকে করলে ত্রিক্ষারকীয়। কিছু ব্যতিক্রম আছে যারা হচ্ছে দেখতে একরকম কিন্তু করার একরকম, কিন্তু সেগুলো নিয়ে আসলে ব্যাখ্যা দেওয়ার সুযোগ আমাদের এখানে টাইম স্বল্পতার কারণে। তোমাদের ইন্টারেস্ট থাকে তোমরা ফেসবুকে যেটা প্রবলেম বক্স থাকবে সেখানে কমেন্ট করে অ্যান্সার দিয়ে দেওয়া হবে, প্যারা নাই। তো এই যে ছকটা তুমি দেখছো, এই ছকটা বেসিক্যালি এখানকার পড়া না, কিন্তু এটা হচ্ছে পরিমাণগত রসায়নের পড়া। কিন্তু টপিকটা এখানে আছে বলে এটা দেওয়া হয়েছে। এখানে কি এমসিকিউ আছে, জাস্ট 2টা এমসিকিউ আছে। একটা কি, তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে নির্দেশক কোনটা হবে, তুমি এই 2টা দেখাবা। মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে কি থাকবে, তুমি ফেনফথেলিন এবং লিটমাস দেখাবা। এটি হচ্ছে এখানকার প্রশ্ন, এছাড়া কিছু আসে না। এটা কিন্তু মেইনলি পরিমাণগত রসায়নের পড়া। ঠিক আছে, বুঝবা কি করে 1 মোল নাকি 2 মোল হবে, এটা হচ্ছে সমতা বিধান করতে হবে। তুমি যদি বিক্রিয়াটা সমতা করো তাহলে তুমি দেখতে পারবা তো যে আসলে কত মোল লাগছে, সেখান থেকে আমরা বুঝতে পারবো আর কি যে কত মোল লাগবে। যাই হোক, আমরা পড়তেছিলাম কি, আসলে আমরা পড়তেছিলাম যে ল্যাবরেটরিতে কিছু যন্ত্রপাতি ব্যবহার করতেছিলাম, তাই না? আমরা কিছু কাজ সামগ্রী পড়ে ফেলছি, এখন আমরা সামনে 2টা জিনিস পড়বো। 2টা জিনিস পড়লে এইসব টপিক শেষ। সেটা হচ্ছে কিছু জিনিস যারা হচ্ছে তাপ উৎপাদন করতে পারে। তাপ উৎপাদন কারা করতে পারে? তাপ উৎপাদন করতে স্পিরিট ল্যাম্প, তারপর করতে পারে বুনসেন বার্নার, এবং করতে পারে পোর্সেলিন বাটি। তাহলে দেখো আমরা স্পিড ল্যাম্পে কি ইউজ করি বলতো? স্পিড ল্যাম্পে আমরা জ্বালানি হিসেবে স্পিড ইউজ করি, আর হাজারি স্যার বলছি মিথিলেট স্পিড ইউজ করি। হাজার স্যারকে আমরা গুরু মানি, হাজার স্যার যা বলবে তাই সত্য, তাই তুমি পরীক্ষায় অপশন আসলে তুমি মিথিলেট স্পিড দেখাবা। ঠিক আছে, আর দেখো এটা স্পিড ল্যাম্প, এটা কম তাপ উৎপাদী এবং অনুজ্জ্বল শিখা জলে, তাই এটাকে সাধারণত ইউজ করা হয় না, খুব ছোটখাটো কাজে এটা ইউজ করি আমরা, সাধারণত এটা বেশি ইউজ করি না। যাই হোক, এই হচ্ছে এখানকার কথা। চলে যায় পরের টপিকে। তো বুনসেন বার্নার ক্ষেত্রে আমরা কি পড়বো? আমরা পড়বো যে 3টা অংশ আছে। 3টা অংশ কি কি? এটা প্রথম অংশ হচ্ছে এই যে ভিত্তিমূলটা। 2 নাম্বার কি, এই যে বার্নার নল, এটাকে বলে বার্নার নল। এখানে 2টা ছিদ্র থেকে, একটা ছিদ্র দিয়ে গ্যাস আসবে, একটা ছিদ্র দিয়ে বাতাস আসবে। আর হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রিং, এটার মাধ্যমে কি করে বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি বায়ু বেশি পরিমাণে আসে তাহলে দহন পারফেক্টলি হবে। দহন পারফেক্টলি আসলে কোনো কার্বনের কোনো কোনো কিছু থাকবে না, কার্বনটা পুরোপুরি নাই হয়ে যাবে, তখন আমরা অনুজ্জ্বল আলো পাবো। আর যদি অক্সিজেন ঠিকমতো আসতে না পারে তাহলে কার্বনটা আংশিক দহন হবে, ফলে কার্বনের মধ্যে আমরা কার্বন পার্টিকেল থেকে যাবে, কারণ কার্বনের মধ্যে আলোর প্রতিফলন হবে। প্রতিফলন আর লাগে যে আমাদের 2টা শিখা আছে, জারণ শিখা, বিজারণ শিখা। আর হচ্ছে তোমার তাপমাত্রা লাগে, এর সর্বোচ্চ তাপমাত্রা কত, 1570 ডিগ্রি সেলসিয়াস। এইটুক আমাদের লাগে। এটার জ্বালানি কি, এটা জ্বালানি হচ্ছে তোমার ইথানল। এইটুক জানলে আমাদের হয়ে যাবে, এর বেশি কিছু লাগবে না। তো এরপর আসো, আমি একটা কথা বলছিলাম যে বুনসেন বার্নার যেরকম একটা তাপ উৎপাদনকারী যন্ত্র, স্পিড লেভেল যেরকম একটা তাপ উৎপাদন যন্ত্র, এরকম আরেকটা যন্ত্র হচ্ছে পোর্সেলিন বাটি। কি বললাম? পোর্সেলিন বাটি। তোমাদের মনে পড়ে যে তোমরা অনেকে শীতের সময় খেজুরের রস কালেক্ট করো, খেজুরের রস কালেক্ট করা হয়, তাই না? খেজুরের রস কালেক্ট করার পর আমরা কি করি? খেজুরের রস কালেক্ট করার পর আমরা সেটাকে জাল দিই, তাই না? কেন জাল দিই? জাল দিই কারণ সেটাকে ঘন হওয়ার জন্য। তো জাল দিতে দিতে একসময় সেটা ঘন হয়, ঘন হইলে তারপর সেটা আমরা জুস হিসেবে বা হোয়াটএভার খেজুর রস হিসেবে খাইতে পারি। যাই হোক, তো এখন রাজঅম্ল হচ্ছে যে মানে পোর্সিলিন বাটি, যেটা আমি লিখছি ডিসপ্লে স্ক্রিনে, পোর্সিলিন বাটি হচ্ছে এরকম একটা সামথিং, একটা যন্ত্র, একটা সিরামিকের যন্ত্র, যেটা হচ্ছে যে কোন একটা দ্রবণকে তোমার ঘন করতে সাহায্য করে। দ্রবণকে সে ঘন করতে সাহায্য করবে। তো দ্রবণকে যদি ঘন করতে সাহায্য করে তখন আমরা ওই পোর্সিলিন বাটি এসব কাজে ইউজ করি। আর সবচেয়ে বেশি পোর্সিলিন বাটি ইউজ করা হয় একটা দ্রবণকে ঘন করতে, সেটা হচ্ছে রাজঅম্ল। মানে তোমার একটা এসিড দরকার, তোমার খুব শক্তিশালী এসিড দরকার, খুব ঘন একটা এসিড দরকার, তখন তুমি এই রাজঅম্লটা তৈরি করো পোর্সিলিন বাটির সাহায্যে। সেখানে কি থাকে, 1 মোল কনসেন্ট্রেশন অফ HCl থাকে, 3 মোল কনসেন্ট্রেশন অফ HCl থাকে। তুমি মনে রাখবা যেখানে সাইজে ছোট, HCl সাইজে ছোট, তাই তার 3 মোল লাগে। HCl সাইজে বড়, তাই 1 মোল লাগে। যার ছোট, যে সাইজে ছোট তার বেশি লাগবে, যে সাইজে কম বড় তার কম লাগবে। এভাবে তুমি মনে রাখতে পারো 1:3। ঠিক আছে, এগুলো হচ্ছে রাজঅম্ল, খুব শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, এইটুক জানলে হবে আমাদের আপাতত। এখান থেকে আমরা চলে যাই সামনে। দেখি এটা অ্যান্সার করতে পারো কিনা, এটা অ্যান্সার করো। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা নিচ্ছে? এটা মেডিকেল ভর্তি থেকে 12-13তে আসছিল, তোমরা সবাই ধুমায় বলে দিচ্ছ যেটা হচ্ছে সি নাম্বারটা হবে। তোমরা কেমনে বুঝে গেল? কারণ তোমরা একটা সি দেখছো, সি দেখা তোমরা দাগাই দিছো। ব্যাপারটা খুব সহজ। তুমি জানো যে 100টা এমসিকিউ থাকবে তোমার পরীক্ষায়, কিন্তু সময় থাকবে তোমার 50 মিনিট, একটা জন্য 30 সেকেন্ড করে সময়। কিন্তু তুমি যদি এরকম একটা চিটিং করে বা একটা মানে করে একটা নেমোনিক দিয়ে বা একটা শর্টকাট ট্রিক দিয়ে
5 সেকেন্ডে এটা গোল্লা ভরাট করে ফেলতে পারো, তো ব্যাপারটা তাহলে জোস হয়ে যায় না? তো মাঝে মাঝে যেগুলো খুব কমন টপিক, যেগুলো পরীক্ষায় বারবার আসে, টপিকগুলো এরকম কোনো একটা মানে ঠিক করে রাখবা যেন খুব সহজে তুমি অ্যান্সার করে ফেলতে পারো এবং অন্য প্রশ্নের ক্ষেত্রে তুমি সময় বেশি দিতে পারো। ঠিক আছে, যাই হোক আমরা সামনে আগাই। এটা বলো, স্পিড ল্যাম্পের ক্ষেত্রে সত্য নিচের কোনটা? এটা মেডিকেল ভর্তি 18 নিচে আসছিল, প্যারা নেওয়া যাবে না, একদম সহজ সহজভাবে চিন্তা করো, একদম একেবারে সহজ। তোমরা কি বললা? এ বলতেছো, বি বলতেছো, বি 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 বি। আচ্ছা যাই হোক, প্যারা নেই। আচ্ছা, তো আমরা দেখি কি কি হবে। প্রথম থেকে মিথানলের জ্বালানি, এর জ্বালানি মিথানল না তো, একজন স্যার বলছে ইথানল, আর একজন স্যার বলছে স্পিরিট, আর একজন বলছে মিথিলেটেড স্পিরিট। মিথানল তো আর কেউ বলে নাই, তাহলে হবে না। শিখে কিন্তু করা যায় না, বুঝতে পারেন, শিখে কিন্তু করা যায়, সাশ্রয়ী মোটেও না, অনেক টাকা, কিন্তু শিখে তাপমাত্রা কম, তাহলে অ্যান্সার হবে বি। আমরা এরপরে আর কিছু নাই, এবার আসো। তাহলে তাপ দেওয়া শেষ, আমাদের তাপ দেওয়ার জন্য কয়টা যন্ত্র আমরা ইউজ করছি। এবার আসো আমরা শুষ্ক করব। শুষ্ক মানে কি? আমরা জলীয় বাষ্পকে বের করে ফেলবো এরকম একটা যন্ত্রের মাধ্যমে। কাকে ইউজ করি আমরা? সাধারণত ক্যালসিয়াম ক্লোরাইডকে ইউজ করি। এছাড়া অনেক কিছু ইউজ করা হয়, আমরা লিস্ট দেবো এখানে। দেখো, এরা হচ্ছে কঠিন শুষ্ককারক, আর এরা হচ্ছে তরল শুষ্ককারক। কঠিন এবং তরল, সালফিউরিক অ্যাসিড হচ্ছে তরল, ওগুলো হচ্ছে কঠিন। তো এই নাম যদি মনে রাখতে পারো চাইলে, মাঝে মাঝে আসে, ডিউতে বেশি আসে, মেডিকেল কম আসে। আর নিরোধক মানে কি? নিরোধক মানে হচ্ছে যে যারা পানিকে শোষণ করে নিবে। এর মধ্যে এগুলো আছে, নেমোনিক দেওয়া আছে, তুমি তোমার মতো করে পড়ে নিবা। কিছু আছে যারা হচ্ছে তোমার নিরোধক এবং শুষ্ককারক দুইটা হিসেবে একসাথে কাজ করতে পারে, তারা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং P2O5, এটা মনে রাখতে হবে। ওই এক জায়গায় আছে ফার্স্ট চ্যাপ্টারেই, কিন্তু এই যে কোন সংখ্যাটি ভুল বলে এরকম একটা সংখ্যা তুলে দিতে পারে, যেহেতু এটি কনফিউজিং, এটা তাই তোমাকে জানাই রাখলাম। এখন আমাদের আমাদের এই চ্যাপ্টার থেকে মাত্র দুটো টপিক আছে, দুটো টপিকটা শেষ হইলে আমাদের পড়া শেষ, তাই তোমরা কেউ লিভ নিও না, কাইন্ডলি তোমরা একটা সামারি করবো ইনশাল্লাহ। তো এখন আসো, এখানে আমরা কি পড়বো? এখানে জাস্ট দুটো জিনিস পড়বো। একটা হচ্ছে যে আমাদের সিম্বল কতটা, মোট সিম্বল হচ্ছে 10টা। সিম্বল 10টা তোমাকে মনে রাখতে হবে। এই যে তুমি ছক দেখছো, কিছু তোমার মনে রাখতে হবে না, তুমি জাস্ট সিম্বলগুলো ট্রাই করে মনে রাখার, যে এফ দিয়ে ফ্লেমেবল বা দাহ্য বুঝাচ্ছে, এফ প্লাস দিয়ে মারাত্মক দাহ্য, ই দিয়ে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক বুঝাচ্ছে। এইটুকু মনে রাখলে তোমার চলবে, তোমার উদাহরণ আর লাগবে না। খুব বেশি তোমার ইচ্ছা তুমি উদাহরণ দিয়ে এটা দেখতে পারো, এর বেশি কোনোভাবে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই। এরপর যে ক্ষয়কারক কারা, আমি কিন্তু ক্লাসের শুরুতে বলছিলাম, ক্ষয়কারক মানে যারা খুব বেশি এসিড বা খুব বেশি ক্ষার, যারা যারা সেকেন্ড স্ট্যান্ডার্ড পদার্থ, তারা হচ্ছে ক্ষয়কারক অনেক ক্ষেত্রে। যেমন মনে করে যে দেখো, পিএইচ 2.5 এর বেশি যারা, 2.5 এর কম যারা, অথবা 12.5 এর বেশি যারা, তারা হচ্ছে ক্ষয়কারক পদার্থ। এদেরকে আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ড পদার্থ বলি অনেক ক্ষেত্রে। এদেরকে পাইরেস কাজ দ্বারা সামাল দিতে হয়। ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তখন ধরে বলছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা। এটাকে তুমি 5 না 7, মানে যতটা মন চেষ্টা দিতে পারে, এটা পরীক্ষা আসবে একদম মাস্ট, খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা কি? দেখো, আমরা ল্যাবরেটরিতে যে জিনিসগুলো ইউজ করি তার মধ্যে অনেক কিছু বিষাক্ত। তো সেগুলোর পরিবর্তে আমরা ভালো কিছু জিনিস ইউজ করতে হবে, যেগুলো বিষাক্ত না কিন্তু তোমার পারপোজটা সার্ভ হবে। সেগুলো কি? দেখো, একটা হচ্ছে ক্লোরোফর্ম কার্বন টেট্রাক্লোরাইড। তোমাদের কি মনে পড়ে এরা যে খালাতো ভাই বোন? তোমরা যখন CH4 মিথেনের একটা চেইন রিঅ্যাকশন পড়ছিলে না, যে মিথেন থেকে চেইন রিঅ্যাকশন হয়ে হয়ে CCl4 উৎপন্ন হয়, সে কিন্তু ক্লোরোফর্ম থেকে আলটিমেটলি কার্বন টেট্রাক্লোরাইড আসতো, তাই না? তো এই যে তারা খালাতো ভাই বোন, ওরা দুজনই বিষাক্তদের বিরুদ্ধে আমরা কি ইউজ করতেছি? ওদের অল্টারনেট হিসেবে হেক্সেন ইউজ করতেছি, 6 কার্বন বিশিষ্ট হেক্সেন ইউজ করতেছি। আবার দেখো বেনজিন, বেনজিন দেখতে এরকম, এটা হচ্ছে একটা বেনজিন, তাই না? এটা বেনজিন। এর সাথে যদি আমি এটা দুইটা CH3 যুক্ত করি, সে কি হয়ে যাবে? সে হয়ে যায় জাইলিন। এই বেনজিন এবং জাইলিন দুইটাই হচ্ছে ক্ষতিকর। তাহলে এদের বিরুদ্ধে, এদের এগেনস্টে কি ইউজ করতে হবে? টলুইন। টলুইন কি? টলুইন হচ্ছে একটা CH3 বাদ পড়ে যাবে, এটা হচ্ছে টলুইন। দুইটার এগেনস্টে সেম। তাহলে একদম সহজ, একটু মিলিয়ে মিলিয়ে পড়লে। ওই দেখো বিটানল 2, তার বিরুদ্ধে বিটানল 1। এই পাঁচটা তুমি না পড়লেও চলো, তুমি এমনি দিয়ে পারবে সেগুলো, এইটুকু কনফিডেন্স তোমার ব্যাপারে আমার আছে। বাকি এই দুটো তোমার পড়তে হলে তুমি ভুলে যেতে পারো। লেড ক্রোমেট হচ্ছে পটাশিয়াম কার্বনেট ইউজ করি, পটাশিয়াম বদলে ক্যালসিয়াম ইউজ করি, এর তুমি মুজ করতে পারো। এছাড়া উপর দুটো মুজ করা উচিত না আসলে, শুধু তোমার ব্রেনকে প্যারা দেওয়া হবে। কিন্তু এই ছকটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কখনোই মিস দেওয়া যাবে না। এই চ্যাপ্টার থেকে কিচ্ছু পড়ে না গেলে তোমাকে এই ছকটা পড়ে যেতেই হবে অবশ্যই। আচ্ছা, এগুলো আমাদের লাগবে না, আমরা চলে যাই এই জায়গাটাতে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে আমাদের জন্য খুব ক্ষতিকর, যেমন হচ্ছে তোমার লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া কি করে? লিকার অ্যামোনিয়া কাকে বলে? দেখো, 35 থেকে 40% অ্যামোনিয়া সম্পৃক্ত দ্রবণ, দেখছো, সম্পৃক্ত দ্রবণ। এবং সেটা কি করে? তোমার অনেক সময় নাকের পানি ছাড়া বন্ধ করে রক্তবর্ণ হয়ে যায় চোখ, এরকম বিভিন্ন ঝামেলা হয়। তোমরা যারা বিভিন্ন সময় ল্যাবরেটরিতে গেছিলা, কলেজ ল্যাবরেটরি, তোমাদের খেয়াল আছে একটা ঝাঁঝালো একটা গন্ধ ছিল। অনেকে আমার মতো ছিল যারা অতি উৎসাহী হয়ে সেই ঝাঁঝালো গন্ধটা একবার রিসিভ করে শিক্ষা হয়ে গেছে জীবনের মতন। অনেকে ঘ্রাণ দিতে যায় না, যে একটা স্মেল আসতেছে কোন একটা থেকে, ঝাঁঝালো একটা গন্ধ একটু নিয়ে দেখি কেমন। অনেকে করে, আমিও করছিলাম, শিক্ষা হয়ে গেছে জীবনের মতন।
যাই হোক, আরটা হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দেখো এটা কি কাজে ইউজ করি আমরা, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ এটাতে। পটাশিয়াম ডাইক্রোমেটে হচ্ছে তোমার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো মেডিকেল আসলে ওইভাবে আসে না, কিন্তু বিভিন্ন কোচিং অনেক সময় আসতে পারে হালকা লেম কোয়েশ্চেন, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তোমাকে বলবে নিচের কোনটিতে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ, আরটাতে বলে ডায়রিয়ার সম্ভাবনা কোনটা। তো এরকম একটু ভালো করে খেয়াল করতে হবে আর কি। এগুলো তত ইম্পর্টেন্ট, যত ইম্পর্টেন্ট এই যে এটা ক্লোরোফর্ম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। একটু মেডিকেল রিলেটেড যেহেতু, এটা খুবই ইম্পর্টেন্ট। আর দেখো ফরমালিন, এটাও ইম্পর্টেন্ট। তোমরা আমরা সবাই জানি 40% ফর্মালডিহাইডে কেমন দ্রবণ, দেখো জলীয় দ্রবণ। একটু আগে আমরা লিকার অ্যামিনে যে পড়ছিলাম সেটা সম্পৃক্ত দ্রবণ ছিল। আমরা যখন লিকার অ্যামিন বলছি সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, কিন্তু এটা হচ্ছে ফরমালিন, সেটা হচ্ছে জলীয় দ্রবণ। এটার কারণে কি হতে পারে, কিডনি নষ্ট হতে পারে। ঠিক আছে, যাই হোক আমাদের অলমোস্ট শেষ। আমরা সামান্য টপিক পড়ে শেষ করে দিব, সেটা হচ্ছে এই যে এটা ম্যাক্রো, সেমি ম্যাক্রো এবং মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। এটা কেন ইম্পর্টেন্ট বা কি পড়বো এখান থেকে? এখানে আমরা জাস্ট প্রথম দুটো টপিক পড়বো, গৃহীত বস্তুর ভর কত, আয়তন কত। একদম সহজ, একটু খেয়াল করো। মাইক্রো বিশ্লেষণের ক্ষেত্রে দেখো আমরা 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম ইউজ করি, সেটা সাথে 10 গুণ করে দিব। 50 থেকে 200 ইউজ করি সেমি ম্যাক্রোতে, আবার 10 গুণ করে দিব। 500 মিলিগ্রাম থেকে 2000 মিলিগ্রাম ইউজ করি ম্যাক্রো বিশ্লেষণে, এটা পরীক্ষায় আসে। দেন দেখো 0.2 থেকে 1 ইউজ করা হয় মাইক্রোতে, আবার 10 গুণ করো। 2 থেকে 4 আসে সেমি ম্যাক্রোতে, আবার 10 গুণ করো। 20 থেকে 30 হচ্ছে ম্যাক্রোতে। তো তাহলে এটা সিগনিফিকেন্স কি, এটা আমরা কেন পড়ছি? আমরা পড়ি তিনটা কারণে। কোন একটা বিক্রিয়া আমি করবো, আমার দেখতে হবে যে সেটার পরিবেশ দূষণ করে কিনা, সেটা করতে আমার কত খরচ হচ্ছে এবং সময় কেমন লাগতেছে। যদি আমি চাই যে আমি সময় বেশি লাগলে প্যারা নাই, তাহলে আমি ম্যাক্রো করব। সময় আমার খুব কম সময় করা দরকার, আমি মাইক্রো করব। টাকা পয়সা আমার অনেক বেশি, আমি মাইক্রো করব। টাকা আমার কম, ম্যাক্রো করব। পরিবেশন আমি করতে চাচ্ছি না, পরিবেশন করতে চাচ্ছি না, তাহলে আমি মাইক্রো করব, কারণ মাইক্রোতে পরিবেশন হয় না। কিন্তু বর্জ্য অনেক বেশি বলে ম্যাক্রোতে পরিবেশন হয়। আর সবকিছুর মধ্যে মাঝামাঝি হচ্ছে সেই ম্যাক্রোটা। তো আমরা আমাদের বিক্রিয়ার ধরন বা আমাদের রিসোর্স সবগুলোর ভিত্তি করে আমরা কখনো কখনো মাইক্রো, কখনো সেই ম্যাক্রো, কখনো ম্যাক্রো বিশ্লেষণ করি। সবচেয়ে জোস কোনটা বা সবচেয়ে ভালো কোনটা? মাইক্রো হচ্ছে সবচেয়ে ভালো অবশ্যই। তো এখান থেকে এটুকু পড়লে হবে, আমাদের আর কিছু লাগবে না। আর হচ্ছে ল্যাবরেটরিতে গেলে আমাদের কি লাগে, কিছু কিট থাকা লাগে, সেফটি কিট। সেফটি কিটের মধ্যে কি আছে, রাবিং অ্যালকোহল থাকা উচিত। রাবিং অ্যালকোহল মানে কি 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা হচ্ছে আমরা স্যানিটাইজার যেটা ইউজ করি সেটাই। তুমি তোমার স্যানিটাইজারের মধ্যে তুমি দেখবে লেখা আছে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, সেটাই হচ্ছে রাবিং অ্যালকোহল। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের সামারি। এই চ্যাপ্টারে এতটুকুই ছিল, এর বেশি কিছু ছিল না। চলো আমরা এখন একটু একটু দেখি যে এই চ্যাপ্টার থেকে আমি যদি বলি যে আমি 5টা টপিক পড়বো, তাহলে কি কি পড়তে হবে। পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগের রাত, মনে করো পরীক্ষার আগের রাত, পরীক্ষার আগের রাত তো কল্পনা, সেদিন পড়াশোনা করা যায় না। পরীক্ষার 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে মনে করো তোমার মঞ্চে তুমি ল্যাবরেটরি এই চ্যাপ্টারটা 20 মিনিটে রিভাইজ দিবে, তখন তুমি কি 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 পড়বে এখান থেকে? তুমি প্রথমে পড়বা যে এই যে মাইক্রো, সেমি মাইক্রো এবং যে ম্যাক্রো বললাম, এই ছকটা তুমি একবার রিভাইজ দিবা। 2 নম্বর তুমি কি পড়বা, তুমি এরপরে মোলারিটি 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 মোলালিটি এই জিনিসটা একটু দেখবা 2 মিনিটে। এবার তুমি কি দেখবা, তুমি দেখবা যে প্রাইমারি এবং সেকেন্ডারি পদার্থের বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো, এটা একবার 1 মুহূর্তে তুমি দেখে ফেলবা। এরপরে তুমি কি দেখবা, ওই যারা ছক বললাম না, বিষাক্ত পদার্থ, বিষাক্ত আর নিরাপদ কোনটা, এর একটা ছক যেটা ছিল তোমাকে মুখস্থ করে দিলাম। প্রথম 5টা তুমি এমনি নিতে পারো, লাস্ট 2টা পড়তে হবে, জাস্ট ওইটা তুমি পড়বা। আর কি আছে, আর হচ্ছে সবগুলা সংযুক্তি। আমরা আজকে অনেকগুলো সংযুক্তি পড়ছি, কিন্তু কেউ কি বলতে পারবে কি সংযুক্তি পড়ছি আমরা? এই সবগুলো সংযুক্তি পড়তে হবে, বুঝতে পারছো? এই জিনিসগুলো যদি তুমি পড়ো, মোটামুটি মনে করো যে অ্যাটলিস্ট চ্যাপ্টারটা কভার হবে তোমার। ঠিক আছে, এগুলো না পড়ে মনে যাওয়া যাবে না আর কি, এগুলো না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। তো আমি তাহলে একটা কাজ করি, আমি তোমাদেরকে সংযুক্তিগুলো দেখাই দিই। সংযুক্তি মানে হচ্ছে যে পার্সেন্টেজ বা সংকেতযুক্ত পার্সেন্টেজ আর কি। মনে করো আমরা বললাম না ক্রোমিক অ্যাসিড কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে সংযুক্তি, মানে ও কি কি দিয়ে তৈরি, কম্পোনেন্ট কি কি সেটা। তাহলে আমরা একটু পড়ি, দেখো সংযুক্তি কি কি আছে। আমরা তুমি বলো তো আজকে আমরা কি কি পড়ছি সংযুক্তি আছে এটা কি কি পড়ছি। সফট গ্লাস পড়ছি, তারপরে চ্যাটে বলো তোমরা। সফট গ্লাস পড়ছি, তারপর আমরা পাইরেস গ্লাস পড়ছি। এরপর কি পড়ছো যেখানে সংযুক্তি ছিল? ক্রোমিক অ্যাসিড, মাসুমা বলছে ক্রোমিক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, ক্রোমিক অ্যাসিড পড়ছি, তারপরে ক্রোমিক অ্যাসিড। এরপরে কি পড়ছি? রাজঅম্ল, আমরা রাজঅম্ল পড়ছি। রাজঅম্ল এটাকে অ্যাকুয়া রেজিয়া বলে ইংলিশে। এই কি লিখলাম এগুলা, রাজঅম্ল। আচ্ছা তারপরে কি, তারপর হচ্ছে রাবিং অ্যালকোহল। আচ্ছা ঠিক আছে, রাবিং অ্যালকোহল লিখলাম। এরপরে কি পড়ছি আমরা, আরো বলো, আরো অনেক কিছু ছিল। রাবিং অ্যালকোহল, তারপর হচ্ছে আমরা কি পড়ছি, সবাই তো রাজঅম্লই বলতে আসো। ফরমালিন পড়ছি আমরা, ফরমালিন। এরপর আমরা কি পড়ছি, আমরা
আমরা লিকার অ্যামোনিয়া পড়ছি তাই না, লিকার অ্যামোনিয়া পড়ছি, লিকার অ্যামোনিয়া, অ্যামোনিয়া। তারপর হচ্ছে আমরা নেসলার দ্রবণ পড়ছি, নেসলারের দ্রবণ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা সংযুক্তি পড়ছি বেশ কিছু। তাহলে এবার আসো আমরা এগুলো একটা রিভাইজ দিই একবার। নেসলার দ্রবণে কি ছিল, K2HgI4 ছিল, ঠিক আছে, K2HgI4। তারপর লিকার মানে কি ছিল, 35 থেকে 40% অ্যামোনিয়ার কেমন দ্রবণ বলো তো, কেমন দ্রবণ ছিল, কেমন দ্রবণ বলো, চ্যাটে বলো কেমন দ্রবণ ছিল। সম্পৃক্ত, আর সীমা আক্তার বলছে সম্পৃক্ত, রেহনুমা বলছে আচ্ছা ঠিক আছে, রুকাইয়া বলছে ফাইন, সম্পৃক্ত দ্রবণ ছিল, এটা ছিল সম্পৃক্ত দ্রবণ। তারপর ফরমালিন কেমন ছিল, 40% কেমন দ্রবণ ছিল বলো। ফরমালিন ছিল জলীয়, হ্যাঁ ঠিক আছে, তোমরা বলছো জলীয় দ্রবণ, জলীয়। রাবিং অ্যালকোহল ছিল 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল লিখে দিলাম। রাজঅম্ল কি ছিল, 1 মোলার হচ্ছে HNO3 তাই না, HNO3 যেটা কম বড় সেটা ছোট, আর যেটা ছোট সেটা বড়, HCl হচ্ছে 3। ক্রোমিক অ্যাসিড কি ছিল, গাঢ়, প্রথম হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4, সাথে কি থাকবে পটাশিয়াম ম্যাঙ্গানিজ নাকি পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, ঠিক আছে। পাইরেটস কি ছিল, জিঙ্ক অক্সাইড প্লাস বেরিয়াম বোরোসিলিকেট, বেরিয়াম বোরোসিলিকেট। আর সবগুলোতে কি ছিল, ক্যালসিয়াম এবং সোডিয়ামের সিলিকেট ছিল, তাই না। তো এই যে সংযুক্তি সবগুলো, এগুলো তুমি কি করবা, তুমি একসাথে এটা নোট করবে, একটা স্টিকি নোট বা সামথিং লিখে রাখবা, বুঝছো, অনেক কাজ দিবে এটা, কনফিউশন দিলে হবে না। লাস্ট যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে, তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা খাতে নাও, কোয়েশ্চেন ব্যাংক যদি তোমার কাছে থাকে এখন থার্ড যে চ্যাপ্টারটা, সেখানে তুমি দেখবা যে 70% প্রশ্ন একটা জায়গা থেকে আসছে, থার্ড চ্যাপ্টারের একটা জায়গাতে 70% প্রশ্ন হচ্ছে, সেটা কি, উপরে নিচে ডাইনে বামে কর্নারে যেভাবে হোক অম্লত্ব, ক্ষারকত্ব, বিজারণ ধর্ম, এসব হাবিজাবি কেমনে চেঞ্জ, এখান থেকে অনেক প্রশ্ন বারবার প্রতি বছর আসছে, তাই না। ওই প্রশ্নগুলো কেমনে আনসার করবো সেটা আমি তোমাকে সমাধান দেখাচ্ছি, জাস্ট 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট না 2 মিনিট সময় লাগবে, একদম সহজ হয়ে যাবে, তোমার কখনো এই প্রশ্নগুলোর ভুল হবে না। একটু মনোযোগ দাও, এটা মনোযোগ দিলেই ক্লাস শেষ, এটা বলেই ক্লাস শেষ, ছুটি। জাস্ট এটা বলে নি, একটু খেয়াল করো, হোয়াইট বোর্ডে একটু দেখো, এটা হইলেই শেষ। আচ্ছা, তো আমরা যদি একটা পর্যায় সারণী কল্পনা করি, এটাকে পর্যায় সারণী, বাম সাইড এটা, ডান সাইড এটা, তাহলে পর্যায় বাম দিকে কি থাকে, ধাতু থাকে, তাই না, ধাতু হচ্ছে ধাতবধর্মী। ধাতুর অক্সাইড কেমন হয় বলো তো একটু চ্যাটে আমাকে, ধাতুর অক্সাইড কেমন হয়, ধাতুর অক্সাইড গুলো কেমন হয় একটু বলো তো। ক্ষার জাতীয়, খাদিজা বলছে ক্ষার জাতীয়, তাসনিম বলছে ক্ষারীয়, ঠিক আছে, আমরা জেনে নিলাম ক্ষার জাতীয় হয়, ক্ষারীয়। এবার আসো ধাতু, ধাতু মানে কি সোডিয়াম, ধাতু কি করে, ইলেকট্রন দান করে। ইলেকট্রন দান করা মানে হচ্ছে, ইলেকট্রন ছাড়া মানে কি, জারণ। যার জারণ হয় সে অন্যকে বিজারণ করতে সাহায্য করে, অন্য সে বিজারণ করে, তার মানে সে হচ্ছে একটা বিজারক। যার নিজের জারণ হয় সে অন্যের বিজারণ করে এবং সে হচ্ছে কি বিজারক, তাই না, সে বিজারক। এবার আসে অধাতুতে আসি, ডান সাইড হচ্ছে অধাতব ধর্ম, অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয়, এবং অধাতু নিজে ইলেকট্রন গ্রহণ করে, তার মানে তার বিজারণ হয়, সে অন্যকে জারণ হইতে সাহায্য করে, তার মানে সে জারক, সে হচ্ছে জারক, ঠিক আছে। এখন দেখো পর্যায় বামে যা ছিল নিচেও তা থাকবে, কি বললাম, পর্যায় বামে যা নিচেও তা, ডানে যা উপরেও তা, ঠিক আছে। এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া বাপু, পর্যায় সারণীর ডান থেকে বামে জারক ধর্ম বাড়ে না কমে, তুমি কি বলবা বলো চ্যাটে, ডান থেকে বামে জারক ধর্ম বাড়ে না কমে, বাম থেকে ডানে জারক ধর্ম বামে না কমে, সবাই বলছো বাড়ে বাড়ে, কেউ বলছো কমে কমে, ফারদিন বলছো কমে। তাহলে আমরা দেখি প্রশ্ন কি বলছে, পর্যায় সারণীর বাম থেকে ডানে, পর্যায় সারণীর বাম থেকে ডানে জারক ধর্ম বাড়ে না কমে। দেখো বাম থেকে ডানে গেলাম, ডানে দেখি জারক বসে আছে, তাহলে জারক ধর্ম অবশ্যই বাড়বে। আমি যদি আবার তোমাকে জিজ্ঞেস করি নিচ থেকে উপরে ক্ষার ধর্ম বাড়ে না কমে, নিচ থেকে উপরে ক্ষার ধর্ম বাড়ে না কমে, তো দেখো নিচ থেকে উপরে উঠতেছি, নিচ থেকে উপরে উঠলাম, উপরে উঠে দেখলাম যে উপরে মানে হচ্ছে ডান দিকে, উপরে মানে হচ্ছে ডানে যে বসছে উপরে তাই বসছে, উপরে এখানে কি ক্ষার ধর্ম আছে, দেখো তো ক্ষার ধর্ম তো নাই, পাচ্ছি না, তাহলে বলবো ক্ষার ধর্ম কমে, বুঝতে পারছো। তাহলে নিচ থেকে উপরে ক্ষার ধর্ম কমে। এভাবে তোমাকে এখন যত যাই বলুক, নিচ থেকে উপরে বাম থেকে ডানে যেমনি তোমাকে বলুক, তুমি এখান থেকে অ্যান্সারটা করতে পারবা। এখন তুমি বলতে ভাইয়া আমাদের মেইন যে 3টা বৈশিষ্ট্য, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো কোথায়, এগুলো তো সহজ, আয়নীকরণ শক্তি, তারপর তোমার তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন শক্তি,
এই তিনটা তো সেম জিনিস, ওরা বাম থেকে ডানে বাড়বে, উপর থেকে নিচে কমবে। এই এক্সেপ্ট দুইটা এক্সেপশন যেগুলো আমরা বলছি সেগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে সেম, তাই প্যারা নেওয়া লাগতেছে না। আর লাস্ট যেটা প্রশ্ন আসে ভার্সিটিতে, আমাদের মেডিকেল তেমন একটা আসে না, সেটা হচ্ছে কি তোমাকে 4টা মৌল দিবে, তোমাকে বলবে যে পটাশিয়াম, সিজিয়াম, অ্যাস্টাটিন, তোমাকে বলবে ফ্লোরিন। এই 4টা মৌলের মধ্যে নিচের কোনটি সবচেয়ে বেশি অম্লীয়, এর কোনো প্রশ্ন করবে তোমাকে। তাহলে তুমি দেখো অম্লীয় মানে কি, তুমি তুমি আগে চেক করবা কি এদেরকে বসাবা, এদেরকে আগে পর্যায়ের সাথে বসাবা। পটাশিয়াম কই বসবে? পটাশিয়াম বসবে এই সাইডে। সিজিএম কই বসবে? সিজিএম বসবে নিচের দিকে, এইদিকে। ফ্লোরিন কই? ফ্লোরিন বসবে এই দিকটাতে। অ্যাস্টিন করবে? অ্যাস্টিন বসবে এই দিকটাতে, তাই না? এবার তুমি দেখো সবচেয়ে বেশি অম্লধর্ম কোথায় জিজ্ঞেস করতে মনে করো, তাহলে অম্লধর্ম সবচেয়ে বেশি ডানে এবং উপরে, তাহলে ফ্লোরিন হবে উত্তর। যদি ধাতু ধর্ম জিজ্ঞেস করতো আমি বামে এবং নিচে যেতাম, সিজিএম হয়তো উত্তর। ব্যাপারটা বুঝতে পারছো? এভাবে আমরা সহজে বের করে ফেলতে পারবো। ডান দিকে যার অধাতু ধর্ম বেশি ঠিক আছে বা অম্ল ধর্ম বেশি ঠিক আছে, কিন্তু উপরে তারও বেশি, নিচের চাইতে উপরে, তাই অ্যাসিডিন না হয়ে ফ্লোরিনটা হবে। তাইলে এভাবে আমরা আশা করি সব ধরনের প্রশ্ন অ্যান্সার করতে পারবো যেগুলো সম্ভব আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা আবার বলতে পারবো না, তাহলে আমরা আরেকবার একটু বলি, আরেকবার বলি এইবার বলে শেষ করে দিচ্ছি। আমি বললাম যে পটাশিয়ামের বামে হচ্ছে তোমার অধাতু থাকে, সরি ধাতু থাকে, ধাতু ধাতু হচ্ছে ক্ষারধর্মী এবং সে হচ্ছে বিজারক। এবং বললাম যে এদিকে নিচে বামে যা নিচেও তা। আর এখানে বললাম যে অধাতু, এটা বললাম অম্ল, এটা বললাম জারক, এবং বললাম যে ডানে যা উপরেও তা। ঠিক আছে? এরপর বললাম যে মনে করো তোমাকে বলছে 4টা মৌল দিচ্ছে, তোমাকে বললো, তোমাকে ধরো বলছে সোডিয়াম, তোমাকে বলছে সোডিয়াম, বললো তোমাকে ফ্রান্সিয়াম, তোমাকে বললো মনে করো ফ্লোরিন, এবং বললো মনে করো তোমাকে জিঙ্ক। দেখো জিঙ্ক আছে এই বরাবর, জিঙ্ক আছে 30 নাম্বার এই বরাবর জিঙ্ক, ফ্লোরিন হচ্ছে এদিকে, সোডিয়াম হচ্ছে এদিকে, ফ্রান্সিয়াম হচ্ছে এদিকে। এখন তোমাকে জিজ্ঞেস করলো সবচেয়ে বেশি বিজারক ধর্মীকে, সবচেয়ে বেশি বিজারক ধর্মীকে, সবচেয়ে বেশি বিজারক ধর্মী হওয়ার কথা বামে এবং নিচে, তাই না? কিন্তু বামে এবং নিচে তো তোমার ফ্রান্সিয়াম তো তোমার মনে করো এই তেজস্ক্রিয় হচ্ছে না, তাহলে আমি বামে যাবো, বামে হচ্ছে সোডিয়াম, তাহলে সোডিয়ামে সবচেয়ে আমরা কি করব, যাদের সমস্যা থাকবে আমরা আমাদের একটা ফেসবুকে একটা গ্রুপে পোস্ট হবে যে কাদের কি সমস্যা আছে বলো, সেখানে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার পরিচয় হচ্ছে, আমি মুহতাসিমুল আহসান, ঢাকা মেডিকেল থেকে তোমাদের সাথে আছি। আজকে কথা এতটুকুই। গ্রুপ 1-এর নিচ থেকে উপরে খাট ধর্ম বাড়ে না কমে? গ্রুপ 1-এর ক্ষেত্রে জিজ্ঞেস করছে একজন নিচ থেকে উপরে খাট ধর্ম বাড়বে না, আমরা তো বললাম উপর থেকে নিচে খাট ধর্ম বাড়বে, খাট ধর্ম তো নিচের দিকে বেশি, তাহলে উপর থেকে নিচে খাট ধর্ম হচ্ছে বাড়বে, উপর থেকে নিচে খাট ধর্ম বাড়বে, নিচ থেকে উপরে খাট ধর্ম কমবে, এটা আর কি গ্রুপ 1-এর মধ্যে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তোমাদের যদি আর কোনো এটা না থাকে, তোমার কোনো প্রশ্ন থাকলে তোমার পোস্টের মধ্যে প্রশ্ন করবে, আমরা অ্যান্সার দিব। আর নাজিম ভাই আমরা মনে হয় শেষ করতে পারি। জি ভাই, ধন্যবাদ আপনাকে। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা লাস্ট ফুলটা অ্যান্সার করে যাও। দেখো তোমাদের এটা লাস্ট ফুল দেওয়া হয়েছে, এটা অ্যান্সার করে আজকের মতো ক্লাস এখানেই শেষ।